ক্যাম্পাসে বসে রনির সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় রাহা এসে আমার পাশে বসে ন্যাকা কান্না জুড়ে দিল। আমি আর রনি অবাক হয়ে রাহাকে থামালাম। কিরে, কান্না করস কিল্লাই? আমার 37 নাম্বার বয়ফ্রেন্ড আমারে ছ্যাঁকা দিয়ে চলে গেছে। রাহার কথা শুনে বেচারা রনি তো জ্ঞান হারিয়ে বসে আছে। মাঝখানে আমি এখন কাকে সামলাবো? কোনো মতে রাহাকে শান্ত করে একটু পানি এনে রনির মুখে মারতেই রনি লাফিয়ে উঠে একটু আশেপাশে তাকিয়ে রাহার পা ধরে সালাম করে নেয়। কুত্তা, আমার সালাম কেন করলি? আমারে মাফ করে দে মা, আমি তোরে চিনবার পারি নাই। কেন? তুই যত নাম্বার বয়ফ্রেন্ড বানাইছস আমি এত নাম্বার অঙ্কেও পাই নাই। তবে রে, দাঁড়া তুই। রনিকে তাড়া করলো রাহা। আমি চুপচাপ বসে হাসছি। এমন সময় রনি ঘুরে ফিরে আমার দিকে দৌড়ে আসে। পিছে রাহাও থাকে। রাহা দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসতে হোঁচট খেয়ে আমার গায়ের উপর পড়ে যায়। রাহা আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমিও রাহার দিকে তাকিয়ে আছি। রাহাও অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এমন সময় রনি সাইড থেকে একটু গলা ছেড়ে কাশি দিতেই দুজন ঠিক হয়ে উঠে বসে। রাহা তো রনিকে গালি দিতে দিতে চলে যায়। আমি ক্লাসের দিকে যেতে থাকি রনির সাথে। মাম্মা ভালো তো? কি? সেই মানাবে। খবরদার, না যা ভাবছিস মাথা থেকে ঝেড়ে ফেলবে কিন্তু। অন্যদিকে রাত্রি ক্লাসে ঢুকতেই নীলা ওর দিকে তাকিয়ে আছে। কি রে, একা এলি? না ভাইয়া, দিয়ে গিয়েছে। জানিস আজও আমার বয়ফ্রেন্ডকে কিস করেছি। কেমনে করলি? সবাই যেভাবে করে। আমি তো পারি না। একটা বয়ফ্রেন্ড জোগাড় কর, তাহলেই পারবি। ধুর, ওইসব প্রেম আমি করতে পারবো না। তাহলে কি করবি? ভাইয়াকে কিস করব। সোহান ভাইয়াকে কিস করবি? হ্যাঁ। উনি যা রাগী মানুষ, সাবধানে থাকিস। আমার প্রচুর ভয় করে আমার, কিন্তু আমি কিস করেই ছাড়বো। দেখিস তোকে এসে বলবো। আচ্ছা বলিস। কলেজে শেষ করে বাসে এসে ভাইয়া, আমি তোমাকে কিস করব। কথাটা শুনে আমি রীতিমতো চেয়ারে বসে থেকে থত মত খেয়ে পড়ে যাই। কথাটা আমার এখনো হজম হয়নি। এই মুহূর্তে রাত্রি বই পড়তে পড়তে কথাটা বলল। আমি নিজেকে সামলে উঠে চেয়ারে বসে রাত্রির দিকে ঘুরে অবাক দৃষ্টিতে তাকাই। কি বলি তুই? তুমি শুনতে পাওনি? না, আবার বল। আমি বললাম আমি তোমার ঠোঁটে কিস করব। এসব বাজে কথা কোথা থেকে শিখেছিস বলতো? কেন? স্কুলে আমার বান্ধবীরা বলে ঠোঁটে কিস খেলে নাকি অন্যরকম অনুভূতি পাওয়া যায়, তাই তারা তাদের বয়ফ্রেন্ডকে কিস করেছে। আমার তো বয়ফ্রেন্ড নেই, তাই তোমার থেকে চাইলাম। কথাটা শুনে আমি মাথায় হাত দেই। কিছু খুঁজে না পেয়ে কথাটা ঘুরিয়ে অন্য কথাই নিয়ে যেতে চেষ্টা করি। তোর না কাল পরীক্ষা? এসব বাদ দিয়ে পড়। আর একবার এসব বললে আমি ফুপুমণিকে সব বলে দিব। রাতকে আর কোনো কথা না বলে চুপচাপ মন খারাপ করে পড়ায় মনোযোগ দেয়। আজ তার ইচ্ছে পূরণ হলো না। আমিও নিজের কাজে মন দেই। পরিচয়টা দিয়ে দেই, আমি সোহান, অনার্স প্রথম বর্ষে পড়ি। বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। আর যার সাথে কথা বলছিলাম সে রাত্রি, আমার ফুফুতো বোন। ক্লাস 10-এ পড়ে, কিন্তু বয়সে বড় হলেও বুদ্ধিতে একদম ছোটই আছে। যাকে গল্পে ফেরা যাক। রাতের খাবার খেয়ে দিয়ে টিভি দেখছিলাম, এমন সময় দেখি আম্মুর সাথে রাত্রি এলো। আমি বসে বসে ইংলিশ গানগুলো দেখছিলাম। এমন সময় রাত্রি এসে আমার পাশে বসলো। আমি একটু নড়ে চড়ে বসলাম, কেননা ওর হাব ভাব আমার ঠিক লাগছে না একদমই। আমি টিভি দেখে আর চোখে ওর দিকে তাকিয়ে দেখি ও আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আমি আবার টিভিতে মনোযোগ দিলাম। হঠাৎ ইংরেজি গানে একটা কিসের সিন আসতেই রাত্রি আরো মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আমি তাড়াহুড়ো করে উঠে টিভি বন্ধ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আছি এমন সময় মনে হলো কেউ আমার পেটে বসে আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিয়েছে। আমার বুঝতে বাকি রইল না কে এটা। চোখ খুলতে আম্মু চলে এলো। ভাগ্যিস আম্মু আসার আগে রাত্রি আমায় ছেড়ে দেয়, নয়তো অবস্থা খারাপ হয়ে যেত। কি রে, তোর ঘুম হয়নি? কেন, কি হয়েছে? এক জায়গায় যেতে হবে তো। আমি যাব না। আমি, রাত্রি, তোর আব্বু সবাই যাচ্ছি। তুই বাসায় বসে কি করবি? যাবেটা কোথায়? তোর ফুপুমনির বাসায়, মানে রাত্রির আম্মুর ওখানে। আমি কথাটা শুনে একটু খুশি হলাম, কেননা আমি ভাবলাম হয়তো আম্মু রাত্রিকে রেখে আসতে যাচ্ছে। কেননা আজকে যা করছে ভবিষ্যতে কি করবে উপর আল্লাহ ভালো জানে। এর চেয়ে ভালো রেখে আসো। তবে মন খারাপ হবে, কেননা পিচিটা একদমই পিচি, আমার অনেক খোঁজ নেয়। তাই খুশি হয়েও আবার মন খারাপ করে ফেললাম। কিরে, এই হাসছিস, এই মন খারাপ করলি, কি ভাবছিস বলতো?
আমরা কেন যাচ্ছি আম্মু ওখানে? তোর ফুপা দেশের বাহির থেকে আসতেছে তাই। রাত্রেও চলে যাবে? না, ও যাবে না। থ্যাংক ইউ আম্মু। আমি তো এটা শুনে খুশিতে লাফাইতে লাগলাম, কিন্তু বুঝতে পারি না আম্মু কাছে আছে। যখন বুঝতে পারলাম, চুপ হয়ে গেলাম। না লাফাইয়া চুপচাপ রেডি হয়ে নে। ঠিক আছে। আম্মু আর রাত্রি চলে গেল, আমি গিয়ে তৈরি হয়ে গেলাম, কিন্তু বুঝতে পারলাম না হঠাৎ কি এমন হলো যে রাত্রির প্রতি এত মায়া চলে এলো। এসব বাদ দিয়ে রাত্রির রুমের দিকে যেতেই রাত্রিকে দেখে চোখ বন্ধ করে ফেললাম। কেননা রাত্রি ব্লাউজ আর পেটিকোট পরে হাতে শাড়ি নিয়ে বসে আছে। এ কি ভাইয়া, চোখ বন্ধ করে আছো কেন? ওর কথা শুনে পুরাই শখ। পিচ্চি বলে কি, এমন ভাবে বলছে যেন এমন ভাবে বসে আছে আর আমি দেখছি তাতে ওর কিচ্ছু হয়নি। তুই কি পাগল? কেন? আমি একটা ছেলে, তোকে এভাবে দেখলো আর তোর কিছু হলো না? বাইরের ছেলে দেখেছে নাকি? তুমি তো আমার ভাইয়া, নইলে কি এমন ভাবে থাকতাম নাকি? তাই বলে এমন ভাবে থাকবি? মাথায় বুদ্ধি কবে হবে তোর? এত কথা না বলে বলো, শাড়ি পরাতে পারো নাকি? হ্যাঁ পারি, কি হয়েছে? আমারে পরাই দাও। কি? ভাইয়া প্লিজ, আমি পারি না। আন্টিও কোথায় যেন গেছে, তাড়াতাড়ি দাও না। কি মুশকিল? একটু ভেবে তারপর চোখে গামছা বেঁধে রাত্রি নীল শাড়িটা পরাতে লাগলাম। যখন শাড়ি পরাতে রাত্রির কোমরে হাত লাগছিল, রাত্রি আমার ছোঁয়া পেয়ে কেঁপে কেঁপে উঠছিল। অনেক কষ্টে চোখে না দেখে শাড়ি পরিয়ে দিলাম। রাত্রি খুশি হয়ে আমার গালে একটা চুমু দিল। মিষ্টি ভাই বলে আমি বের হয়ে গেলাম। সবাই বের হব এমন সময় রাত্রি আসলো। আমি তাকিয়ে একদম হা হয়ে আছি। একদম পিচ্চি পরীর মতো লাগছে। ডাগর ডাগর চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, কানে ঝুমকো, হাতে কাঁচের চুড়ি, নীল শাড়ি, সব মিলিয়ে সত্যি অপরূপ লাগছিল। নিজেকে ঠিক করে চললাম ফুপুমনির বাসায়। সেখান থেকে বেরিয়ে পরের দিন সেখান থেকে কলেজে গেলাম, কেননা সবাই সেখানে। ক্যাম্পাসে যেতে দেখি রাহা বসে আছে একা। কিরে চাকাখোর, একা বসে কি করিস? বিড়ি আছে? তোর কি মনে হয় আমি বিড়িখোর? তো তোর কি মনে হয় আমি ছ্যাঁকাখোর? শালি কথা ধরিস কেন তো? তো কি করমু? আচ্ছা বাদ দে, রনি কই? হেঁটে নাকি আজ আসতে পারবো না। কেন? আমি কি ওর লগে ছিলাম নাকি? বললো শুধু আসতে পারবো না। ধুর, এখন ক্লাস করতেই ভালো লাগবে না। আমারও না। তাহলে একটা কাজ করি, কি কাজ? চল তুই আর আমি ঘুরতে যাই। কোথায়? চল তো আগে। আচ্ছা চল। দুজনে রিক্সায় পাশাপাশি বসলাম। রাস্তা খারাপ হওয়ায় ঝাঁকিতে বারবার রাহা আমায় জড়িয়ে ধরছিল। আমার কেমন যেন লাগছিল ব্যাপারটা। তবে রাহা মুচকি আসছিল, কিন্তু কেন সেটা মাথায় ঢুকছিল না। সারাদিন ঘোরাঘুরির পর বিকালে নদীর পাড়ে দুজনে বসে আছি। ও আমার হাত ধরে আছে, আমি ছাড়াতে লাগলাম। ও আরো শক্ত করে ধরলো। একটু ধরে থাকতে দে প্লিজ। আমি আর ছাড়লাম না। কথা শুনে জানিস আজ অনেক ভালো লাগছে। কেন? ভেবেছিলাম প্রিয় মানুষের সঙ্গে এখানে আসবো, কিন্তু আশা পূরণ হলো না। তবে তোর সাথে এসেছি, ভালো লাগছে। আচ্ছা শুন, কাল দেখা হবে। আজ যাই, অনেক সময় হয়ে গিয়েছে, সেই সকালে বের হয়েছি। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। রাত চলে গেল, আমিও ফুপুমনির বাসায় চলে এলাম। আম্মুর থেকে জানতে পারলাম আজও থাকা হবে, কাল যাবে। আমি একটু ছাদে গেলাম, কেননা এখানে ছাদ থেকে আশপাশটা খুব সুন্দর দেখা যায়। আমি ছাদে উঠে দেখতে পেলাম পিচ্চি আর ছোট ছোট ছেলে মেয়েরা কানামাছি খেলছে। রাত্রি চোখ বাঁধা। আমি দাঁড়িয়ে দেখতে লাগলাম। এমন সময় দেখলাম রাত্রি ধীরে ধীরে পেছোতে পেছোতে ছাদের কোণে চলে গেল। আমি চিৎকার করে ডাক দিলাম রাত্রি বলে, অমনি রাত্রি 3 তলা থেকে পড়ে গেল। তাড়াতাড়ি নিচে নেমে থ হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার মুখের ভাষা যেন কেউ কেড়ে নিয়েছে। পিচিটা শুয়ে আছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। মাথাটা আগে পড়ায় ফেটে গিয়েছে। আমি একভাবে চেয়ে আছি, হাত পাও কাজ করছে না যে সামনের দিকে যাব। হাত পা যেন অবশ হয়ে আছে। অনেক কষ্টে ধীরে ধীরে পিচ্চিটার কাছে গিয়ে বসলাম। ইতিমধ্যে সবাই বের হয়ে চলে এসেছে। সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি শুধু রাত্রির হাত ধরে মুখের দিকে তাকিয়ে বসে আছি, কেননা এখনো আমার স্বপ্নের মতো লাগছে সবকিছু। রাতে অপারেশন থিয়েটারের বাইরে বসে আছি মাথা নিচু করে। কখন ভালো খবর পাবো, রাত্রি যেন ঠিক হয়ে যায়, জন্য উপর আলার কাছে প্রার্থনা করছি। সবাই অনেক টেনশন। রাত্রির আম্মু আব্বুর অলরেডি জ্ঞান নেই। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ডক্টর বের হলো। আমি কাছে এগিয়ে গেলাম। ডক্টর মন খারাপ করে শেষ কথাটা বলে দিলেন, যে কথায় সব শেষ হয়ে যায়। তার এক কথায় সব এভাবে শেষ হয়ে গেল।
এভাবে ভাবতে পারিনি। সব যেন স্বপ্নের মতো লাগছে, যেন এক্ষুনি আমার রাত্রি উঠে বলবে, ভাইয়া আমি এসে গিয়েছি। পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছে। অনেক কষ্টে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভেতরে গেলাম। দরজার কাছে গিয়ে রাত্রিকে দেখে ঠিক থাকতে পারলাম না। উপরওয়ালা যেন আমার সব শক্তি ফিরিয়ে দিলেন। রাত্রি বলে চিৎকার দিয়ে দৌড় দিতেই হোঁচটকে পড়ে গেলাম। আর কি হলো জানি না। এখন চোখ খুলে তাকাতে অবাক, কেননা চোখ খুলে তাকিয়ে দেখি আমি খাট থেকে পড়ে গেছি। আর এদিকে রাত্রি বলে চিৎকার করে রাত্রি দৌড়ে চলে এসেছে। কি হয়েছে ভাইয়া, চিৎকার করে ডাকলে কেন? কিছু না, তুই যা। আচ্ছা। এটা বলে চলে যেতে লাগে, আবার ফিরে এলো। কিরে ফিরে এলি কেন? তুমি নিচে শুয়ে আছো কেন? পড়ে যাওনি তো? কই না তো, এমনি ব্যায়াম করতে নামছি। ভাইয়া আমি জানি তুমি পড়ে গেছো। আর একটা কথা বললে ধরে মারবো কিন্তু। না না, যাচ্ছি। রাত্রি চলে গেল, তবে স্বপ্নটা বাজে ছিল খুব। আমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে কলেজে চলে গেলাম। কলেজে যেতে ঝামেলা হাজির। রানী কাকে যেন প্রপোজ করছে, রাজি হয়নি। আমার কাছে এসে কান্না শুরু। তোর ডেকা কান্না থামাবে? ভাই দিন না রিলেশনটা করিয়ে। না করে দিব না। সোহান, এমন করছিস কেন? তুই চুপ থাক রাহা, তুই ওরে চিনিস না। কেন, কি হয়েছে? পরে বলবো, আজ না। আচ্ছা, আর শোন, তুই এখন কোথায়? ভুবনির বাসায়। বাসায় যাবি কবে? মনে হয় তো আজ। কেন? কাল তোদের ওখানে যাব, কি? কেন? আন্টির সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, যাস। প্রথমে ভেবেছিলাম আমার জন্য যাবে, পরে আম্মুর কথা শুনে হ্যাঁ বলে দিলাম। কি ভাবছিস বলতো? কই কিছু না তো। কলেজ করে বাসায় চলে গেলাম। রাতে খেয়ে দিয়ে পড়তে বসলাম। পড়াগুলো যেন আজ মুখস্থ হতেই যাচ্ছে না, শুধু চিনিমিনি খেলছে। চুপচাপ তবুও বইয়ের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ রাত্রি মুখটা ফুলিয়ে রুমে ঢুকে বসে পড়লো। আমি একবার তাকিয়ে আবার পড়ায় মনোযোগ দিলাম। অন্যদিকে রাত্রি চুপচাপ বসে আছে। কখন সোহান তাকায়। শৈতান ভাইয়াটা কি একবারও দেখছে না আমি মুখ ফুলিয়ে আছি রাগ করে? রাত্রির অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছিল, কিন্তু মুখ চেপে রাখছিলাম, কিন্তু পারছিলাম না। কেননা আমি তাকাচ্ছি না জন্য আরো বেশি করে মুখ ফুলাচ্ছে আর বারবার আমার সামনে আসছে। আমি না দেখার ভান করে চুপচাপ হাসি থামাতে লাগলাম, কিন্তু পারছিলাম না। একসময় রাত্রি না পেরে মুখ ছেড়ে দিয়ে বসে হাঁপাতে লাগলো। তারপর আমায় অবাক করে আমায় ধাক্কা দিয়ে শুইয়ে দিয়ে আমার বুকের উপর চেপে বসে ইচ্ছে মতো মারতে শুরু করে আমায়। অনেক কষ্টে থামাই। যাও, তোমার সাথে কথা নাই। বুঝলাম এবার রাগ ভাঙাতেই হবে। রাত্রির মুখটা ঘুরিয়ে আমার দিকে করলাম। ও চোখের কোণে জল। জানি না কেন ওর চোখের কোণে পানি রেখে বুকের ভেতরটায় চিনচিন ব্যথা অনুভব করলাম। কি হয়েছে বলবি তো? আমি তোমার সাথে একটু পুকুর পাড়ে যেতে চাইছিলাম। পূর্ণিমা চাঁদ উঠেছে দেখতে, একা ভয় লাগে, জন্য তোমায় ডাকতে এসেছিলাম। আর তুমি? ও সরি পিচ্ছি, ঠিক আছে চল যাই। পিচ্ছিটা অনেক খুশি হয়ে আমার গালে একটা চুমু দিল। তারপর বাইরের দিকে যেতে লাগলো। আমি গাল মুছতে মুছতে বাহিরে যেতে লাগলাম। বাইরে যেতেই অবাক, আসলে খুব সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে। এই চাঁদের আলোতে পিচ্চিকে আরো পিচ্চি পরির মতো লাগছিল। আমি এক পলক চেয়ে সামনের দিকে গেলাম। পুকুর পাড়ে বসলাম দুজনে। রাত্রি আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে, খুব খুশি, হালকা লাগছে। শীত পড়ছে, রাত্রি উপভোগ করছে সবকিছু। আজ প্রথম বের হলো তাই। এদিকে আমি মশার জন্য বাঁচি না। সারা মশা আমার কানের কাছে এসে গান শুরু করে দিয়েছে, আর আমার রক্তই খাচ্ছে। এর মধ্যে পুকুরে শাপলা ফুল দেখে বায়না ধরলো তার নাকি খোপায় দিতে হবে শাপলা ফুলটা। আমি কয়েকবার ভেবে ফুল তুলে পেছন ফিরে তাকাতে দেখি রাত্রি নেই। কিসের ফুল তোলা? উঠে খুঁজতে লাগলাম। না পেয়ে রুমে এসে দেখি সেখানেও নেই। ভয় আরো বেড়ে গেল। গেলটা কোথায় চোখের পলকে? পাগলের মতো ভয়ে খুঁজতে শুরু করলাম, আর বারবার রাত্রি রাত্রি বলে ডাকতে লাগলো। একসময় দেখে একদিকে পড়ে আছে সোজা হয়ে। আমি মোবাইলের আলো জ্বালাতে পায়ের দিকে আলো লাগতেই ভয় পেয়ে গেলাম, কেননা রাত্রির পায়ে সব কামড়ানোর দাগ। আমি কান্না শুরু করে দিয়েছি। রাত্রির পাশে বসে কি করব সেই দিশা খুঁজে পাচ্ছি না। হঠাৎ রাত্রি উঠে এভাবে চিল্লিয়ে ওঠে, আমি তো ভয়ে ভূত ভূত করে চিৎকার করে যাচ্ছি। এদিকে আমার এভাবে করতে দেখে রাত্রি তো হি 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 করে হাসছে। আমার বুঝতে বাকি রইল না যে এটা রাত্রির শয়তানি। আমি আর ওখানে এক মুহূর্ত থাকলাম না, রাগ করে রুমে চলে এলাম। আমার পিছু পিছু রাত্রিও এলো। আমি রুমে এসে একটা গ্লাস রাখা পানি খেয়ে গ্লাসটা নিয়ে
জানালার কাছে দাঁড়ালাম। আমার পেছনে এসে রাত্রি দাঁড়ালো। ভাইয়া আমি বুঝতে পারিনি তুমি এত রেগে যাবে। তোর বুঝতে পারার কিছু নেই। কথাটা বলেই হাতের চাপ দিয়ে রাগের চোটে গ্লাসটা ভেঙে ফেললাম। হাত দিয়ে রীতিমতো রক্ত বেয়ে পড়ছে। রাত্রি দেখে তো দৌড়ে আমার হাত ধরার চেষ্টা করে, কিন্তু আমি ওকে দৌড়ে সরিয়ে দিই। রাত্রির চোখে পানি চলে এসেছে, কিন্তু আমি সেটার পরোয়া না করে বাইরে চলে যাই। ডক্টরদের দোকান থেকে ব্যান্ডেজ করে বাসায় আসি। কিরে বাবা, কি হয়েছে? দামও কিছু না। ওহ, আর তোর হাতে কি হয়েছে বাবা? ব্যান্ডেজ কেন? তেমন কিছু না, একটু কেটে গিয়েছে। বল না আমায়, কিভাবে কাটলো? এত চিন্তা কেন করছো? অল্প কেটেছে বলেছি তো আমি। একদম আমায় মিথ্যা বলার চেষ্টাও করবি না, বলে দিলাম। আম্মু, আমি সত্যি বলছি, অল্পই কেটেছে। ভাঙ্গা কাছে হাত লেগেছে। খেয়েছিস? হ্যাঁ, কিন্তু খিদে লেগেছে। আচ্ছা তুই যা, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। রুমে চলে গেলাম। অন্যদিকে রাত্রি সোহানের যাওয়া দেখে তার মামির কাছে গেল। রাত্রি গিয়ে দেখে তার মামি খাবার বাড়ছে। মামি কার জন্য এগুলা? সোহানের জন্য, ওর নাকি খিদে লেগেছে। ও আচ্ছা দাও, আমি নিয়ে যাচ্ছি। তুই পারবি না। ওহ মামি দাও না। আরে ওর হাত কাটা, খাইয়ে দিতে হবে। সেটা আমিই করে দেব। পারবি? হ্যাঁ। রাত্রি খাবার নিয়ে আমার রুমে ঢুকতে আমার রাগ উঠে যায়। রাত্রি কাচুমাচু হয়ে খাবার টেবিলে রেখে আমার সামনে এসে দাঁড়ায়। ভাইয়া প্লিজ খেয়ে নাও। তুই কি যাবি আমার সামনে থেকে? আমার ধমকানো শুনে রাত্রি আতকে উঠে অন্য জায়গায় গিয়ে বসে কাঁদতে লাগলো। ওর কান্না দেখে আমারই কষ্ট হচ্ছিল। সব রাগ ভেঙে ওকে মানালাম। রাতে খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দে রাত্রিকে স্কুলে নামিয়ে আমি কলেজে চলে গেলাম। কলেজে যেতেই দেখি রনি বাঁশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, বাঁশ নিয়ে দাঁড়িয়ে কেন? তোকে দেবো এখন। কেন? শালা হারামি, তোর কি কথা ছিল? কাল রাতে পার্টি ছিল, তুই যাসনি? একটু মাথা খাটিয়ে ভেবে দেখলাম আসলেও তো তাই। বুদ্ধি বের করলাম, কিছু একটা না করলে মার খেতে হবে। আরে দেখ, হাত কেটে গেছে, জন্য যেতে পারিনি। কি কস? কেমনে? কাজ করতে লেগে। সাবধানে করতে পারিস না? না। আচ্ছা চল। আমি ক্যাম্পাসে গাছের নিচে যেতেই দেখি রাহা এলো। রাহা এসেই আমার হাতের দিকে তাকিয়ে অস্থির হয়ে আমার হাত ধরে বসে পড়লো। কি হয়েছে? কেমনে হয়েছে? কখন হয়েছে? একসাথে অনেকগুলো প্রশ্ন জুড়ে দিল। আমি অবাক হয়ে আছি, এমনকি রনিও। রাহার চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখের কোণে পানি। এই বুঝি কেঁদে দিবে। কোনো মতে এটা ওটা বলে বেঁচে গেলাম। আসলে বললে আরো কত রকমের প্রশ্ন না জানি করতো। সেদিনের মতো কলেজ করে বাসায় চলে এলাম। রাতে ছাদে বসে চাঁদ দেখছি। দোলনায় বসে এমন সময় পিচ্চিটা এসে দোলনায় আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। এটা কি হলো? ভাইয়া প্লিজ আমার ঘুম পাচ্ছে না, ঘুম পাড়িয়ে দাও একটু। আম্মু কই? মামি ঘুমাই। কি আর করার, চুপচাপ রাত্রি মাথায় হাত বোলাতে রাখলাম। পিচ্চিটা কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন তাকিয়ে আমার চোখের সামনে মনে হলো একটা ঘুমন্ত পরি শুয়ে আছি। কেননা ঘুমন্ত অবস্থায় পিচ্চিটার মুখে চাঁদের আলো এসে পড়ছে। এতে অপরূপ লাগছে। এই অবস্থা দেখে আমি ঘোরের মধ্যে চলে গেলাম। নিজের অজান্তে ওর মুখের কাছে আমার মুখ নিয়ে গেলাম। কিন্তু পরক্ষণে নিজেকে সামলিয়ে মুখ উঠিয়ে বললাম, ছি, আমি কি করছিলাম? এভাবে একটা মেয়েকে সুযোগ নিচ্ছিলাম। এটা বলে নিজেই নিজেকে দোষী করতে লাগলাম। এমন সময় আমাকে অবাক করে রাত্রি নিজেই আমার মাথা টেনে তার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। আমার চোখ ছানা পড়া হয়ে গেল। আমি দ্রুত মুখ উঠিয়ে নিলাম। ভাই আমি তোমায় কিস করবই, আমার বান্ধবীরা করেছে আমিও করব। বুঝতে বাকি রইল না স্বপ্ন দেখছে। উঠে কোলে নিয়ে গিয়ে ওর রুমে শুয়ে দিয়ে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এতটাই ঘৃণ হলো আজ যে সকালে উঠতে অনেক দেরি হয়ে গেল। উঠে দেখি একটা মেয়ে আমার সামনে বসে আছে। ভাবলাম হয়তো রাত্রি বসে আছে, তাই ভালো মতো চোখ ডুলে দেখি রাহা বসে আছে। এ কি, তুমি এখানে? কখন এসেছি? কলেজ নেই? ছিল তো, তবে তোমার বাসায় আসতে চেয়েছিলাম, এলাম। চিনলে কিভাবে? চিনেছি একভাবে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নেই। ওকে। আমি ফ্রেশ হতে গেলাম। অন্যদিকে রাহা দাঁড়িয়ে ভাবছে এটাই সুযোগ, সোহানকে একটু কাছে টেনে নিতে হবে। আজকে একা পেয়েছি, কিছু তো করতেই হবে। কি পেয়েছো? আমি বাসন থেকে বের হতে হতে কথাটা বলতে রাহা আমতা আমতা করে ঘুরিয়ে নিল। এমন সময় হঠাৎ চিৎকার দিয়ে রাখা আমায় জড়িয়ে ধরলো। আমি তাল সামলাতে না পেরে পাশে বিছানায় পড়ে গেলাম। কি হয়েছে? আরশোলা!
রাহা ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরেছে বুঝতে পেরেছি। এমন সময় দরজায় চোখ পড়ছে দেখি রাত্রি দাঁড়িয়ে। আমি এক ঝটকায় রাহাকে সরিয়ে ফেলে রাত্রিকে ডাকতে যাব, অমনি রাত্রি চলে গেল। আমি পিছে পিছে গেলাম, কিন্তু দরজা লাগিয়ে দিল। ভয় আরো বেড়ে গেল। না জানি খিদে জেদে কি করে হঠাৎ একটা শব্দ এলো। আমার ভয় আরো বেড়ে গেল। না জানি নিজের ক্ষতি না করে দেয় পিচ্ছিটা। আমি অনেক দরজা ধাক্কাতে লাগলাম। এক সময় রাত্রি দরজা খুলে বের হলো। রাত্রিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কেননা যা ভেবেছিলাম কিছু হয়নি। ও একদম ঠিক আছে। দরজা আটকেছিলে কেন? ড্রেস চেঞ্জ করলাম। এছাড়া কিছু না তো? না, শব্দ কিসের হলো? এমনি একটা জিনিস পড়ে গিয়েছিল। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, ওই আপুটাকে? আমার বান্ধবী কলেজের। ও বুঝেছি, সেই জন্য জড়িয়ে ধরেছিল তোমায়। আমার বান্ধবীরাও আমায় জড়িয়ে ধরে, কিস করে গালে। তোমার গালে কিস করেনি? পিচ্ছি চুপ, বেশি কথা বলছিস। পিচ্ছিটা আসলেই পিচ্ছি, এসবের কিচ্ছু বুঝছে না। তবে আজ যা হয়েছে সত্যি খারাপ হয়েছে। আমি আর দাঁড়িয়ে না থেকে রাহাকে এগিয়ে দিয়ে বাসায় এলাম। রাতের বেলা আমি রাত্রি খাটের উপর বসে খাতে ছবি আঁকছে আর ভাবছে। আচ্ছা ভাইয়াকে ওই আপু জড়িয়ে ধরলো, কিন্তু ভাইয়া ধরলো না কেন? আমাদের ক্লাসের কোনো মেয়ে কোনো ছেলেকে জড়িয়ে ধরলে ছেলেটাও ধরে, কিন্তু ভাইয়া তো ধরলো না। না, ভাইয়া ভুল করেছে। এটা ভাইয়ার করা উচিত হয়নি। ভাইয়ার জড়িয়ে ধরা উচিত ছিল। মামিকে জানিয়ে দেই। রাত্রে উঠে সোহানের আম্মুর কাছে যায়, গিয়ে দেখে সোহানের আম্মু টিভি দেখছে। মামি, বল না মা, কি বলবি? মামি তোমার ছেলে ঠিক করে নাই। কেন, কি হয়েছে? একটা মেয়ে আসছিল না, হ্যাঁ, তা তো কি হয়েছে? ওই মেয়ে তোমার ছেলেকে জড়িয়ে ধরেছে আজ, অথচ তোমার ছেলে তাকে জড়িয়ে না ধরে চুপ করেছিল। কি এই কথা? তুই দাঁড়া, এখনই আমি আসছি। আচ্ছা। রাত্রি বসে টিভি দেখতে লাগলো, এদিকে আমি বসে মোবাইল টিপছিলাম। এমন সময় আম্মু এসে কান ধরে টেনে তুললো। আহু, আম্মু লাগছে তো। খুব বেড়ে গেছিস তাই না? কোথায় বেড়েছি? আহু, লাগছে তো। কাল কাজ আছে। কি কাজ বলবে তো? না, ঘুমা এখন। কি আর করার, আম্মু বললো না, চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি রুমে বসে আছি। এমন সময় আম্মু রাত্রিকে তৈরি করে। আম্মু, কি হয়েছে? ওকে বাসায় দিয়ে আয়। কেন? কাজ আছে, যা, নইলে খবর আছে। যাচ্ছি। চুপচাপ আম্মুর কথা মতো গিয়ে রাত্রিকে দিয়ে এলাম। আসার সময় কেমন যেন বুক ব্যথা অনুভব করতে লাগলাম। মনে হচ্ছিল কাছের কাউকে ছেড়ে আসছি, তবুও বাসায় চলে এলাম। সেদিন সারাদিন ঘুমের মধ্যেই কেটে গেল। তার মাঝে পিচ্ছিটাকে বড্ড মিস করেছি। কষ্ট হচ্ছিল, তবুও নিজেকে সামলে নিলাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে বসে আছি, কলেজে যেতে মন চাইছে না, তাই ফোনটা অফ রাখলাম যেন ফোন দিতে না পারে। রুমের মধ্যেই হাঁটতে হাঁটতে পিচ্ছিটার রুমে চলে গেলাম। পিচ্ছিটার রুমে আমার ছবিতে ভরা, তার ছবিও ছিল। খাটের উপর কিছু একটা ছবি দেখলাম, সেগুলো হাতে নিয়ে অবাক, কেননা সেগুলো আমার ছবি এঁকেছে, খুব সুন্দর হয়েছে। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠে ভাবলাম হয়তো রাত্রি এসেছে। খুশি হয়ে দৌড়ে গেলাম দেখতে, এই বুঝি আমার ভাইয়া এসে গেছে। আমি আশায় গেলাম, কিন্তু হতাশ হলাম, কেননা পাশের বাসার আন্টি কিছু বললো না। রুমে চলে এলাম, বোরিং লাগছে ভালো। আজও সারাদিন এভাবে কেটে গেল। রাতে ছাদে বসে আছি, শীতল বাতাস বয়ে চলে যাচ্ছে, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, তার মাঝে আমি একা বসে আছি। পাশে থাকা ফোনটি হঠাৎ বেজে ওঠে। আমি চুপচাপ ফোনটি হাঁটেনি, চুপচাপ ফোনটা রিসিভ করলাম। কে বলছেন? কেমন আছো সোহান? ভালো, আপনি কে? চিনবে পরে। আপনি বলুন, নয়তো ফোন কেটে দিব। প্লিজ, হাত জোর করছি, কথাটা শোনেন প্লিজ, খুব জরুরি। বলেন। আগে কথা দাও, শুনবে? হ্যাঁ শুনবো, বলেন তাড়াতাড়ি, আমার হাতে সময় নেই। সোহান, আমি তোমার সেই ফারা। কথাটা শুনে অবাক হয়ে আমি বসা থেকে দাঁড়িয়ে পড়ি। কি হলো, চুপ করে আছো কেন? আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, ফোন কেটে দিলাম। ফোন কেটে দেওয়ার সাথে সাথে আরো ফোন আসতে লাগলো। আমি অপেক্ষা করে ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। অতীতের আর মনে পড়তে লাগলো। ফোনে কিছু একটা করছিলাম, এমন সময় টুম করে একটা মেসেজ চলে এলো। মেসেজটা ওপেন করে দেখি একটা মেয়ের মেসেজ। যেহেতু ফোনে তেমন মেয়েদের সাথে কথা বলেন, তাই রেখে দিলাম। একটু পর আরো মেসেজগুলো যে রিপ্লাই দেয় না, জন্য ভাব বেশি, আমার ভাব বেশি না। তাহলে রিপ্লাই দিচ্ছেন না কেন? আমি মেয়েদের সাথে তেমন কথা বলি না। হয় হয়, লেখক মানুষ তো, ভাব তো বাড়বেই। লেখক হলে যে ভাব বাড়ে, এটা কে বলছে? আপনাদের পাগল পাগলি নাকি? আমি জানি। জানেন তো মুড়ি খান ভাই। এই যে শুনবেন তো।
হুম, যা বলার তাড়াতাড়ি বলেন। আপনার সাথে পরিচিত হতে পারি? আমার প্রোফাইলে দেওয়া আছে, দেখে নেবেন। আমি যাই, টাটা। দেখুন, দেখার হলে আগেই দেখতাম। আমি আপনার থেকে শুনবো না বলে লেখকদের উচিত না পাঠকদের সাথে এমন ব্যবহার করা। আচ্ছা, যা যা জিজ্ঞেস করার করুন, আমি উত্তর দিয়ে চলে যাচ্ছি। আপনার নাম? সোহান। অনেক সুন্দর নাম। আমার নাম জিজ্ঞেস করলেন না? আপনার সাথে কি প্রেম করব নাকি যে আপনার বায়ো জানতে যাব? করলেও করতে পারেন, প্রেম সমস্যা নেই। পিওর সিঙ্গেল। আপনি সিঙ্গেল, আপনি ধুয়ে পানি খান, আর কিছু জানা আছে? আপনি এত সুন্দর গল্প লিখলেন কেমনে? কেন, আমার মন থেকে। আপনার মনটা এত সুন্দর, না জানি আপনি দেখতে কত সুন্দর হবেন। হায় আল্লাহ, এতদিন দেখতাম ছেলেরা পাম মারে, আজ মেয়েরা মারছে না। আমি মোটেও পাম মারছি না, তাইলে কি মারছেন? লাইন মারছি। লাভ নেই। কেন? এমনি। আচ্ছা, আপনার পিক দেখতে পারি প্লিজ? যাক, অবশেষে একটু হলেও পাল্টে দিলেন। কি? এতদিন মেয়েদের থেকে নাকি ছেলেরা পিক চাইতো, আজ উল্টো করছি। আপনার থেকেই পিক চাচ্ছি প্রথম। ফেসবুকে আছে, দেখে নিন। ওটাতে মুখ দেখা যাচ্ছে না। তাহলে মুড়ি খান, যান, টাটা। আর কথা বলার সময় দেয়নি, অমনি অফলাইন হয়ে গিয়েছিলাম। এর পরের দিন ঢুকতে আবার মেসেজ, তবে বেশি উত্তর দিতাম না। এভাবে কয়েকদিন যেতে যেতে মেয়েটার সাথে কথা বলে ভালো লেগে যা। তবে আমরা কেউ কাউকে দেখিনি, আমিও না, সেও না। একদিন হুট করে ফারা প্রপোজ করে বসে। আমার ওকে ওকে ভালো লেগেছিল বিধায় অ্যাকসেপ্ট করি। ভালোই চলছিল, দুজন দুজনকে অনেক ভালোবাসতাম, কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম। একদিন হঠাৎ আমায় ব্লক মারার চেষ্টা করে ওর সাথে কথা বলতে পারিনি, নাম্বারও ছিল না যে ফোন দিব। সেদিন অনেক কান্না করেছিলাম, তাই রাগ করে নিজেকে বলেছিলাম আর কোনোদিন কাউকে ভালোবাসবো। এই ছিল অতীত, এখন বর্তমান। ফেরা যাক। নাম্বার ব্লক করেছি জন্য দেখলাম মেসেজ দিয়েছে, যদিও অনেক ভালোবাসতাম তাই মেসেজটা না দেখে পারলাম না। জানি তুমি অনেক রাগ করেছো, তবে বিশ্বাস করো আমি তোমায় এখনো ভালোবাসি। আমি নিজ ইচ্ছায় তোমার সাথে কথা বলা বাদ দিইনি। আমার বাসা থেকে ফোন কেড়ে নিয়েছিল, চেয়েও কোনো ফোন নিয়ে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। এখনো তোমায় আমি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। এখন তুমি যা করার করো, কিন্তু আমি শুধু তোমায় ভালোবাসি। মেসেজগুলো পড়ে খুব কষ্ট হচ্ছিল, আর না পেরে বুক খুলে ওকে ফোন দিলাম। কিছুক্ষণ নীরব থাকার পর দুজন দুজনকে সরি বলে কথা বলা শুরু করলাম। কথা বলতে বলতে কখন গভীর রাত হয়ে গেল বুঝতেও পারলাম না। খুব ভালো লাগছিল। এখন আমার ভালোবাসার আবার ফিরে এসেছে। খুশিতে গিয়ে ঘুম দিলাম। এক ঘুমে দেখি সকাল হয়ে গিয়েছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে গেলাম। গিয়ে দেখি আম্মু আর কিছু লোক কথা বলছে, বুঝতে পারলাম না কি হচ্ছে। উঠেছিস? হ্যাঁ, কিন্তু কিসের কথা বলছো? তোর বিয়ে। কথা শুনে আমি আকাশ থেকে পড়ি। কি বলো আম্মু? হ্যাঁ, ঠিক শুনেছিস। আম্মু, আমি বিয়ে করতে পারবো না। তুই করবি, অবশ্যই করবি। আম্মু, যা, এখন আজ রাতে তোর বিয়ে। এভাবে সব ডিসিশন তুমি নিতে পারো না। কেন? আমার অধিকার আছে। তুই বক বক বাদ দিয়ে যাবি নাকি ঝাঁটার বাড়ি খাবি, কোনটা? না, যাচ্ছি, আমি কিছু বলতে হবে না। হুম। চুপচাপ ঘরে গিয়ে ফোনটা অফ করলাম। জানি ফারা ফোন দিবে, কিন্তু আমি ওকে বলবো ও এমনি পাগলি, না জানি কি করে বসে। আমার ইচ্ছে ছিল খুব করে কান্না করি। হে ওপর আল্লাহ, আমায় তুমি এই কেমন পরীক্ষায় ফেলছো? যাকে এতদিন পর ফিরে পেলাম তাকেই পাবো না। বুকে চিনচিন ব্যথা অনুভব করছিল, অনেক কষ্ট হচ্ছে, ওজন্য চুপচাপ ঘুমিয়ে নিলাম। কেননা ঘুমালে হয়তো কষ্টটা কম লাগবে। অনেক কষ্টে ঘুমহীন চোখে ঘুমানোর চেষ্টা করলাম একটু আগে। ঘুম থেকে উঠেছি, এখন আবার ঘুম হবেই না, তাই দুটো ঘুমের ওষুধ খেয়ে নিলাম। একটু সময়ের মধ্যে ঘুমের দেশে পাড়ি জমালাম। বিকেলে আম্মু ডাকছে, সেদিকে খেয়াল নেই, আমার পুরো চোখ জুড়ে ঘুম। বাধ্য হয়ে আম্মু আমায় টেনে তুললো। আমার মাথার মধ্যে ঘুরছে, চোখে ঝাপসা দেখছি, ঘুমের কারণে চোখ বুজে আসছে। তোর কি হয়েছে? কিছু না। এমন করছিস কেন? আমি বিয়ে করবো না। বিয়ে তোকে করতেই হবে। আম্মু, আমি একজনকে ভালোবাসি। চুপ, এসব বললে আমার মরা মুখ দেখবি। মরার খবর শুনে চুপ হয়ে গেলাম। মেয়েটা ভালো, একদম মনের মতো। একথা বলে আম্মু চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। আসলে কিছু কিছু পরিবারের কারণে ভালোবাসা সব শেষ হয়ে যায় এক নিমিষে। পরিবার ভালো চায় সব সময়, কিন্তু পরিবার এটা বুঝতে চায় না কি পেলে তার ছেলে মেয়ে ভালো থাকবে। বর্ষে যে বিয়ে করতে যাচ্ছি, চোখে এখনো ঝাপসা দিচ্ছি, ঘুমের ওষুধের কাজ এখনো হচ্ছে, তাই সব নেশা নেশা লাগছে। বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। বসে আছি, ঘুমের ওষুধের কারণে ঠিকভাবে বসতে পারছিলাম না।
জন্য টক খাইয়ে দিল, আর সব শেষ, আমি ঠিক হয়ে গেলাম। অবশেষে বিয়েটা শেষ হলো। এখনো জানি না কার সাথে আমার বিয়ে হয়েছে। বাসঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকে পড়লাম, দেখলাম মেয়েটা বসে আছে ঘোমটা দিয়ে। আমি এখনো জানি না মেয়েটা কে। চুপচাপ গিয়ে কাছে বসলাম দেখার জন্য যে মেয়েটা কে। তাই ঘোমটা তুলতেই অবাক, কেননা রাত্রি এখানে। বুঝতে বাকি রইল না আম্মা আমার সাথে ষড়যন্ত্র করেছে। সব থেকে বেশি অবাক হলাম কেননা পিচ্চিটা বসে ঘুমিয়ে পড়েছে। আমি হাসবো নাকি কান্না করব আপনারাই বলেন। তবু রাগ না করে পিচ্চিটাকে শুয়ে দিয়ে আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। ফোনটা সারাদিন বন্ধ, তাই ফোনটা খুলতেই শুরু হয়ে গেল ঝড়। এত পরিমাণ ফোন মেসেজ যে বলার মতো না। মানুষ এত কল দিতে পারে আগে জানা ছিল না। ফোনটা অন করার সাথে সাথে ফোন চলে এলো। হ্যালো। ওই কুত্তা, সারাদিন কই থাকিস তুই? বাসায়। তোর ফোন বন্ধ কেন? ফোনে অফ হয়ে গিয়েছিল, আর আমি আব্বুর অফিসে গিয়েছিলাম। না চাইতেও মিথ্যেটা বলতে হলো, ইচ্ছে হচ্ছিল ওকে মিথ্যে বলবো না, কিন্তু না বলে পারলাম না। জানি না এর পরিণাম কি হবে। বলবা তো, একবার জানো কত কান্না করছি। মাফ করে দাও প্লিজ। ঠিক আছে, কি করো? এই তো দাঁড়িয়ে আছে, তুমি? আমি বসে আছি। ঘুমোনি? ঘুমাতে দিচ্ছ নাকি? হ্যাঁ, সারাদিন কান্দাইছো, মরেই যেতাম আজ কথা না বলে। আচ্ছা, তোমায় কিছু কথা বলার আছে। কাল এই কলেজে দেখা করতে পারবে? পারবো, তবে কলেজে এসে আমায় দেখে অবাক হবে। কেন? সেটা কাল ভালো জানতে পারবে তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমিও ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। আমি ফোন কেটে দিয়ে সোফায় শুতে ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি পিচ্চিটা ডেকে তুললো। ভাইয়া কখন উঠবে? উঠেছি। যা তুই। ভাইয়া আমি কখন ঘুমিয়েছি? জানি না তো। তোমার ঘরে কেন আমি? পিচ্চি, তোর বিয়ে হয়েছে। কার সাথে? আমার সাথে। ধর, মজা করছো। তুমি আমার বিয়ে হয়নি। আম্মু তো বললো বিয়ে বিয়ে খেলা, যেটা ছোটবেলায় খেলতাম। হায় রে পিচ্চি, আচ্ছা যা, আমি একটু কলেজে যাব। আচ্ছা ভাইয়া, আমার স্কুল? যেতে হবে না। আচ্ছা। পিচ্চিটা চলে গেল, আমি কলেজে চলে গেলাম। কলেজে যেতে ফোন দিয়ে শুনে নিলাম সে ক্যাম্পাসে আছে। আমিও ক্যাম্পাসে যেতে ফারহাকে দেখে 4000 ভোল্টেজের শক খেলাম, কেননা মেয়েটা আর কেউ না, রাহা, যে কিনা আমার সাথে এতদিন ছিল, যাকে চিনতেই পারিনি। রাহা তুমি? হ্যাঁ, আমি তোমার ফারা, আমি তোমার রাহা। আমি শুনে হা হয়ে দাঁড়িয়ে রইলাম। এখন বুঝতে পারলাম কেন রাহা আমার সাথে ওরকম করতো। আমি দাঁড়িয়ে ওগুলো ভাবছি, এমন সময় ফারা বা রাহা যেটাই হোক দৌড়ে এসে আমায় শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু আমি পারলাম না তা করতে, কেননা এখন আমি অন্য কারো। কি হলো, আমায় কাছে টানছো না কেন? আমি ফারাকে ছাড়িয়ে দিলাম। ফারা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ও চোখের কোণে চিকচিক করছে, এই বুঝি সেখানে বৃষ্টি নামবে। আমি কি কোনো ভুল করেছি সোহান? যদি হয় প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তাও আমার সাথে এমন ব্যবহার করো না প্লিজ। তোমায় কিছু কথা বলবো, সেগুলো শুনতে হবে। হ্যাঁ বলো। আমার বিয়ে হয়ে গেছে কাল। কথাটা শুনে ফারার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কাঁদতে কাঁদতে চলে গেল, বাধা দিতে পারলাম না। চুপচাপ বাসায় চলে এলাম। বাসায় আসতেই আম্মু সামনে দাঁড়ালো। কোথায় ছিলি? কলেজে। আজ ও বাড়ি থেকে লোক এসেছে নিতে, তাও তোর কলেজ যেতে হবে? আম্মু খুব ইম্পর্টেন্ট কাজ ছিল তো। যা রুমে যা, বিকেলে যেতে হবে। আম্মুর কথা শুনে মাথা নিচু করে চলে গেলাম। রুমে গিয়ে দেখি রাত্রি মাথা নিচু করে বসে আছে। আমারও মন খারাপ, তাই সোফায় গিয়ে গা এলিয়ে দিলাম। রাত্রি আমার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে? ভাইয়া আমি আমার রুমে যাবো, কিন্তু মামি যেতে দিচ্ছে না। তুই তা করতে পারবি না। কেন? বেশি কথা বলবি না, যা এখান থেকে। কথাটা ধমকের সুরে বলাতে পিচ্চিটা মন খারাপ করে চলে গেল। আমার কি হয়েছে জানি না, খারাপ ব্যবহার করছি শুধু। বিকেলে আমার আর রাত্রিকে নিয়ে যাওয়া হলো। রাত্রি অনেক খুশি, কিন্তু আমি শুধু ফারার কথা ভাবছি। সে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন অফ বলছে। না জানি কি থেকে কি করে মেয়েটা। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম সোফায়। রাত্রি এলো রুমে। আমায় ভয়তে ডাকছে না, আয়নার সামনে বসে বসে পুতুলের সাথে জোরে জোরে কথা বলছে। জানিস পুতুল, আমার ভাইও না খুব পচা। আগে আমায় অনেক ভালোবাসতো, এখন বাসে না। আগে রাতে ঘুরতে নিয়ে যেত, এখন যায় না। বিয়ে বিয়ে খেলার পর আর যায় না কোথায়। আমাকে নিয়ে খুব পচা আমার ভাইয়া। কথাগুলো আমি শুনছিলাম শুধু, কিন্তু কিছু বলছিলাম না। কিন্তু বেশিক্ষণ আর চুপ থাকতে পারলাম না। উঠে রাত্রির সামনে গিয়ে দাঁড়ালাম। তৈরি হ। কেন? আমি নাকি তোকে নিয়ে কোথাও যাই না, এখন যাবো চল।
আমার কথা শুনে অনেক খুশি হয়ে তৈরি হতে লাগলো, কিন্তু তৈরি হতে গিয়ে মন খারাপ। আমার বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। আমি চুপচাপ গিয়ে পিচিটাকে শাড়ি পরিয়ে দিলাম। তারপর রাত্রি আম্মু আব্বুকে বলে বের হলাম গাড়ি নিয়ে। নদীর পাড়ে এসে দাঁড়াতে বলল আমায়। আমি গাড়ি থামিয়ে নামলাম। নদীর পাড়ে একটা ফুচকার দোকান। রাত্রি বায়না ধরলো ফুচকা খাওয়ার জন্য। ফুচকার দোকানে গিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করলাম। আমার ভালো লাগছিল না জন্য চুপচাপ দাঁড়িয়ে রইলাম। পিচিটা একদম বাচ্চাদের মতো করে খাচ্ছিল, তাই একটু হাসি পাচ্ছিল, কিন্তু তবু ফারার কথা মনে আসতে হাসি ফুটলো না মুখে। ফুচকার বিল দিয়ে যাচ্ছি এমন সময় বায়না তুললো হাত ধরে হাঁটবে। আমি কিছু না বলে হাঁটতে লাগলাম। আকাশ হঠাৎ মেঘলা হয়ে গেল। এই বুঝি অঝোর ধারায় বৃষ্টি নামবে। শীতল হাওয়া বইছে। রাত্রি ঠান্ডায় আমার হাত শক্ত করে ধরে আমার দিকে সেটে আসলো। আমি হাঁটছি, রাত্রি একা একা বকবক করছে। আমার যেন মন এখানে নেই, শুধু ফারার কথা চিন্তা করছে। হঠাৎ বৃষ্টি নেমে এলো। রাত্রি আমার হাতটা ছেড়ে দিয়ে বৃষ্টিতে ভিজতে গেল। আমি দৌড়ে একটা ছাউনির নিচে দাঁড়ালাম। পিচিটা বাচ্চাদের মতো করে ভিজতে লাগলো। না চাইতেও আমার চোখ সেদিকে গেল। রাত্রির এই পাগলামিটা ভালো লাগায় পরিণত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে নিজেও বুঝতে পারলাম না কখন আমার মন ভালো হয়ে গিয়েছে। একসময় রাত্রি এসে আমায় টেনে নিয়ে গেল। দুজনে ভিজতে লাগলাম, কিন্তু আমার কেমন যেন হিংসে হচ্ছিল, কেননা বৃষ্টির ফোঁটাগুলো রাত্রিকে ছুঁয়ে যাচ্ছিল। তাই খুব রাগ উঠছিল, তবুও নিজেকে ঠিক করে নিলাম। ভেজা শেষ হলে বাসায় চলে গেলাম। রাত্রির খুব ঠান্ডা লেগে গেল। ভালো হয়েছে ভিজেছিস, এখন বোঝ। ভাই আমার ইচ্ছে করছিল তাই ভিজেছি। ভালো। রাত্রিকে ওষুধ খাইয়ে সোফায় ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেলে বাড়ি যাচ্ছি গাড়িতে। রাস্তায় রাত্রি গাড়ি থামাতে বললে থামালাম। কি হয়েছে? আইসক্রিম খাবো। অন্য ঠান্ডা? তবুও খাবো প্লিজ। আমি বারণ করতে পারলাম না। এমন সময় কোথা থেকে ফারহা এসে আমায় জড়িয়ে ধরে কিস করলো আমার গালে। পুরো শখড আমি। আমাদের এমন দেখে রাত্রি রাস্তার দিকে দৌড় দিল। আমি ফারহাকে ছেড়ে রাত্রি বলে ডাক দিলাম। এমন সময় একটা গাড়ি চলে এলো। আমি চিৎকারটা দিয়ে মাটিতে বসে পড়লাম। আমি ভেবেছি হয়তো রাত্রি মরে গেছে। বসে বসে মাথা নিচু করে কান্না করছি। ফারহা অবাক হয়ে সব দেখছে যে আসলে কি করছে এখানে। আমি বসে আছি, এমন সময় আমার সামনে কেউ এসে দাঁড়ায়। আমি কাঁদতে কাঁদতে তার মুখের দিকে চেয়ে দেখতে চাইলাম আসলে কে এসে। মুখের দিকে তাকতেই বসা থেকে উঠে পড়লাম, কেননা মেয়েটার কেউ না, রাত্রি। ওকে দেখে এত খুশি হলাম যে ওকে জড়িয়ে ধরে ওর পুরো গালে চুমুতে ভরিয়ে দিলাম। ভাইয়া থামেন থামেন, এমন করছেন কেন? কাঁদছেন কেন? আমি এবার রেগে রাত্রির গালে ঠাস করে চড় মেরে দিলাম। রাত্রির চড় খেয়ে কাঁদতে লাগলো। ভাইয়া তুমি পচা, আমায় মারো। তাহলে তুই এভাবে দৌড়ে গেলি কেন? কিছু যদি হয়ে যেত? আরে আমি তো ফুল আনতে গেছিলাম, ওই পাশে তাকিয়ে দেখো ফুল বিক্রি করছে। আমি অন্য পাশে তাকিয়ে দেখলাম সত্যিই তাই। এমন সময় ফারহা আমাকে কিছু প্রশ্ন করলো। সোহান, এই মেয়েটা কি তোমার বোন? না, এই আমার বউ। হ্যাঁ। কিন্তু ও তো পিচ্চি। জানি না, আম্মু সব ঠিক করেছে। আচ্ছা ভাইয়া, এই আপুটা তোমায় এত আদর করে? আদর মানে? এই যে তোমায় জড়িয়ে ধরে তোমার গালে চুমু খেলো, এটা তো আদরই। তাহলে তুই রাগ করে দৌড় দিস নাই? না তো, আমি তো ফুলের জন্য দৌড় দিচ্ছি। এরপর আমি আর কি করব বলেন? পিচ্ছি, একদমই পিচ্ছি। ফারহাকে বিদায় বলে রাত্রিকে নিয়ে বাসায় চলে গেলাম। অন্যদিকে ফারহা কিছু ভাবছে মনে মনে। বাহ, এই মেয়ে সোহানের বউ যে কিনা কিছুই জানে না। ওকে তো আমি এক তুড়িতে সোহানের জীবন থেকে সরিয়ে দিয়ে আমি ওর জীবনে যাব না। সোহান শুধু আমারই আমারই আমারই। একথা বলে ফারহা ভিলেন হাসি দেয়। তারপর বাসায় ফিরে যায়। মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এমন সময় ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখি ফারহা ফোন দিয়েছে। কি করে আমার সোনাটা? এই তো দাঁড়িয়ে আছি। তুমি? আমি তো শুয়ে শুধু তোমার কথাই ভাবছি। তুমি আমার উপর রেগে নাও? তোমায় ভালোবাসি আমি। তোমার উপর রেগে থাকতে পারি বলো? সত্যি? আরে হ্যাঁ, সত্যি। আমার না প্রচুর ঘুম ধরছে, কি করব? ঘুমিয়ে পড়ো। রাগ করবে না তো? রাগ করবো কেন? হ্যাঁ, ঘুমাও, যাও। ঠিক আছে। এরপর আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। 2 দিন পর ফোন টিপছি, এমন সময় চিৎকার করতে করতে রাত্রি পেছন থেকে আমায় জড়িয়ে ধরল। আমি অমনি ঘুরে দাঁড়ালাম। কি হয়েছে? তেলা পোকা। হায় আল্লাহ, তাই বলে এত জোরে চিৎকার করতে হবে? ও কি তোকে খেয়ে ফেলবে? না সেটা না, কেমন করে যেন হাঁটে, ভয় লাগে। যা এখন। বিকেলের দিকে শুয়ে আছি, এমন সময় রাত্রি আমার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে? ভাই আমার বান্ধবীর বাসায় যাব। যা, আর আম্মুকে বলে যাস। ঠিক আছে। এই কথা বলে রাত্রি চলে গেল। আমি আমার মতো শুয়ে রইলাম। এভাবে কয়েকদিন চলে গেল।
এই কদিনে ফারহা প্রতিদিন আমার কাছে এসে আমার সাথে সময় কাটিয়েছে, এমনকি আমার সাথে খুব ঘনিষ্ঠ থেকেছে, কিন্তু রাত্রি পিচ্ছি তাই এগুলো কিছু বোঝেনি। আর প্রতিদিন রাত্রি বিকেলে কোথাও না কোথাও যায়। একদিন বিকেলে শুয়ে আছে, এমন সময় রাত্রে এসে আমায় ডাক দেয়। কি হয়েছে, ঘুম ভাঙালি কেন? এক জায়গায় যাব, কোথায়? আম্মুর ওখানে। আম্মুকে বলে যা। ঠিক আছে। রাত্রি চলে গেল, আমি উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। খেয়ে রুমে আসতেই ফোন বেজে উঠলো, দেখলাম ফারহা ফোন দিয়েছে। কি করো? খেয়ে রুমে আসলাম আর ফোন দিছ। তোমার বউ কোথায়? ওর আম্মুর ওখানে গেছে। তোমার বউ পিচ্ছি তাই না? হ্যাঁ, কেন? দেখো তোমার বউ পার্কে কারোর কাঁধে মাথা রেখে নতুন স্বপ্ন দেখছে। আমার বিশ্বাস হয় না। গিয়ে দেখো। ফারহার কথা মতো আমি পার্কে গিয়ে থ হয়ে দাঁড়িয়ে পড়লাম। রাত্রি কারো কাঁধে মাথা রেখে বসে আছে। খুব রাগ হলো, গিয়ে ঠাস করে চড় মারলাম রাত্রিকে। ছি, তুই এইভাবে আরেকটা ছেলের সাথে? ও এখন আর একটা ছেলের সাথে তুমি যে অন্য মেয়ের সাথে কত ঘনিষ্ঠ হয়ে থাকো তখন? কথাটা শুনে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাত্রি ছেলেটার হাত ধরে চলে গেল, এমন সময় ফারহা আমার সামনে চলে এলো। কি বিশ্বাস হলো তো আমার কথা? চুপ করে আছো কেন? আমার ভালো লাগছে না, আমি বাসায় গেলাম। এই কথা বলে সেখান থেকে বাসায় চলে এলাম। বড্ড খারাপ লাগছিল, বারবার কথাগুলো মনে পড়ছিল। না চাইতেও চোখের কোণে পানি চলে এলো। সন্ধ্যা লেগে গেছে, রাত্রি এখনো আসেনি। খুব চিন্তা হচ্ছিল ওর জন্য। একটু পরেই রাত্রি চলে এলো। আমি চুপচাপ বসে আছি, জানি না রাত্রি কি বলে। আমি আর চিন্তা না করে চুপচাপ শুয়ে ঘুমিয়ে গেলাম। ভাইয়া ওঠো, আর কত ঘুমাবে? সকাল হয়ে গেছে তো। যা তো, কাল বিকেলে কারো হাত ধরে হাঁটছো? কি আমার নামে এসব? দাঁড়া, মজা বুঝাচ্ছি আমি। পিচিটা পানি এনে ঢেলে দেয়। হঠাৎ পানি দেওয়া, আমি লাফিয়ে উঠি। পানি দিলে কেন? ওঠো না কেন তুমি? হ্যাঁ, কেন উঠবো? কাল যে তুই অন্য ছেলের হাত ধরে ঘুরলি। কি আমার নামে এত মিথ্যা? তো কি? আচ্ছা, আম্মুকে ফোন দিয়ে শুনো যে আমি সত্যি বলছি নাকি মিথ্যা। আমি সত্য যাচাইয়ের জন্য ওর বাসায় ফোন দিলাম। ওর আম্মু ধরলো। আসসালামু আলাইকুম আম্মু। বাবা বলো কি বলবে? রাত্রি কাল আপনার ওখানে ছিল? হ্যাঁ, সারাদিন আমার ওখানেই ছিল। এটা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি ফোন কেটে দেই। শুনলে তো কি বললো? হুম আমি রান্না শিখবো, গেলাম। হুম রাত্রি চলে গেল। আমি বসে রইলাম আর ভাবতে লাগলাম কি হলো তাহলে, নাকি স্বপ্ন ছিল এগুলো। এর মধ্যে ফারহা ফোন দিল, কিন্তু আমি রিসিভ করলাম না। সোহান, তুমি আমার ফোন ধরলে না, আমি আগুন লাগিয়ে দিব। দেখো তোমায় আমি নিজের করবই। দেখো তুমি শুধু এবার দেখো ফারহা কি করতে পারে। বিভিন্ন কথা মাথায় আসছে আমার। এমন সময় রান্নাঘর থেকে একটা চিৎকারের শব্দ ভালো করে শুনে দেখলাম সেটা রাত্রির। দৌড়ে চলে গেলাম ওর কাছে, দেখি হাত কেটে বসে আছে। দৌড়ে গিয়ে হাতটা মুখে নিয়ে নিলাম। রাত্রি বাচ্চাদের মতো লাফালাফি শুরু করে দিল। হাত মুখ থেকে বের করে ওকে টেনে রুমে নিয়ে বসলাম। কিট নিয়ে এসে ওর হাতে লাগাতে লাগলাম। অনেকখানি কেটেছে। কিভাবে কাটলো? সবজি কাটতে গিয়ে। মন কোথায় ছিল? তোমার দিকে। আমার দিকে কেন? তুমি বকো তাই সেগুলো ভাবছিলাম, আর কেটে গেছে। রান্নাঘরে গেলে থাপড়ায় তোর দাঁত সব ফালাই দিব। পারিস না যেটা সেটা করিস কেন? আর যাব না। লক্ষ্মী মেয়ে, বা চুপচাপ রেস্ট নে। রাতের বেলা সবাই ঘুমিয়ে আছে, আমার ঘুম আসছে না। কেন যে চোখের ঘুম শেষ হয়ে গেল বুঝতে পারছি না। শুধু রাত্রির আর ওই ছেলের হাত ধরে ঘোরার কথা মনে পড়ছে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকে দেখি ফারহা ফোন দিয়েছে। ফোনটা নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। বাইরে শীতল বাতাস বইছে, ভালো লাগছে। কি করো সোনা? এই তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। একা? তুমি কি করো? আমি শুয়ে আছি। আমি আসবো? কেন? তোমার সাথে সময় কাটাতাম তাই। ভালো। একটা চুমু দাও না। না। না দিলে আমার ক্ষতি করে ফেলবো। দিচ্ছি। এই বলে ফারহা কিস করলাম। এমন সময় পেছনে তাকিয়ে দেখি রাত্রি দাঁড়িয়ে। হুড়মুড় করে ফোন কেটে দিলাম। হে কি তুই? আমি। কিন্তু তুমি তুতলাচ্ছ কেন? কাউকে না। তাহলে কাকে চুমু দিলে? আরে ওর নাকি হাতে ব্যথা করছিল, তাই চুমু দিয়ে ব্যথা সারিয়ে দিলাম। যা ঘুমা, আমি ঘুমাবো। সেখান থেকে চলে গেলাম। এদিকে রাত্রি দাঁড়িয়ে ভাবছি চুমু খেলে ব্যথা সেরে যায়। ভালোই। সকালে ঘুম থেকে উঠে দেখি পিচ্ছি নেই। ফোনটা হাতে নিয়ে দেখি ফারহা আর ফোন দেয়নি। ফোনের লক খুলতে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। লাফে উঠলাম। নিজের চোখেও বিশ্বাস হচ্ছে না এমনটা করবে কেউ, কেননা পিচ্ছি কাউকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে রাগে ফোনটা ফেলে ভেঙে ফেলে দিলাম। ছাদে চলে গেলাম। সিগারেট ধরিয়ে খেতে লাগলাম। কেমন যেন রাগটা অন্যরকম লাগছিল। সিগারেট খেয়ে নিচে চলে গেলাম। রুমে গিয়ে দেখি পিচ্চিটা আয়নার সামনে দাঁড়িয়ে কানের ঝুমকা খুলছে।
হাতের চুড়ি খুলে শাড়ির আঁচলটা ফেলতে পিচ্ছির পেট উন্মুক্ত হয়ে গেল। রাগটা নেশায় পরিণত হয়ে গেল। ধীরে ধীরে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম, হাতটা ধীরে ধীরে ওর পেটে রাখলাম এবং ওকে জড়িয়ে ধরে ওর চুলে নাক ডুবে দিলাম। পেটে হাত রাখতেই রাত্রি চমকে উঠলো। এ কি ভাইয়া, কি করছো তুমি? কিছু না, চুপ থাক। কেন চুপ থাকবো? বেশি বকবক করতে বারণ করছে, চুপ থাক। হুম। রাত্রি চুপ হয়ে গেল। আমি ওকে আমার দিকে ঘুরিয়ে নিলাম, ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। ও কিছুই বুঝতে পারছে না। আমি ওর উপর ভার না দিয়ে শুয়ে পড়লাম। ওর ঠোঁটের দিকে তাকিয়ে আছি, কেমন যেন নেশা নেশা লাগছে। ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে নিতে লাগলাম আমার ঠোঁট। ও নরম গোলাপের পাপড়ির মতো ঠোঁট কাঁপছে। ধীরে ধীরে কখন ওর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিয়েছি নিজেও জানি না। ও ঠোঁটের সাথে ঠোঁট মিশতেও আমি শক্ত করে জড়িয়ে ধরেছে। হঠাৎ মনে পড়লো ওর অন্য ছেলের সাথে ছবি দেখেছে। রাগে চোটে কামড় দিয়ে উঠে দাঁড়ালাম। রাত্রি উঠে দাঁড়ালো। কি হলো ভাইয়া, তুমি রাগ করলে কেন? আমি তখন পকেট থেকে ফোন বের করে ওকে দেখিয়ে দিলাম। ও দেখে কয়েক পা পিছিয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ছে। আমি আর কিছু না বলে চলে গেলাম বাইরে। ওকে জিজ্ঞাসা করলাম না ও কোথায় গিয়েছিলাম। রাতে বাসায় ফিরলাম। বাসায় আসতে আম্মু ইচ্ছে মতো বকুনি দিল। আমি সেটা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিলাম। বকবক শেষ হলে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি রাত্রে এখনো কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে, নাকের ডগা লাল হয়ে আছে। ওকে এই অবস্থায় দেখে সব রাগ ভুলে গেলাম। ওই শোন, কথা বলবি না? না, তুমি পচা, কথা বলবো না তোমার সাথে। পিচ্ছি আমার রাগ করে না, কান ধরছে। হুম। খেয়েছিস? না। আচ্ছা আমি খাবার আনছি, ওয়েট, খেয়ে নিবি। না, খাবো না। বেশি বলে থাপড়ায় সব দাঁত ফালায় দিব। আর কিছু বললো না। ওকে খাবার এনে ওকে খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে ওকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। সব যেন ভুলে গিয়েছি। ও চুপটি করে রয়েছে। ছাদে দোলনায় গিয়ে আমি আগে বসে ওকে বসিয়ে দিলাম। ও আমার বুকে মাথা রেখে শুয়ে রইল। আমি ওর দিকে তাকিয়ে আছি। অপরূপ দেখতে লাগছে ওকে, বলে বোঝাতে পারবো না। ওর মাঝে নিজেকে হারিয়ে ফেলছিলাম। এসব ভাবছি এমন সময় দেখি পিচ্চিটা ঘুমিয়ে গেছে। আমি ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে আমি সোফায় শুয়ে পড়লাম। পরদিন সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি ফারহা ফোন দিয়েছে। কি খবর? ভুলে গেলে তাই না? বলবো কেন? তাই তো দেখছি, ভুলছো। আমার কোনো খোঁজ খবর নেই, মরে গেছি কিনা বেঁচে আছি। আসলে বিজি তো। বউকে নিয়ে, তাই না? সোহান, আমি জানি। হ্যাঁ, তুমি নিজের কাছে প্রশ্ন করে দেখো কাকে নিয়ে বিজি, তাই উত্তর পাবে। এটা বলেও ফোন কেটে দিল। আমি ওর কথাগুলো ভাবতে লাগলাম। নিজের মধ্যে আসলে আমি পিচ্চিকে ভালোবেসে ফেলছি। না না, এটা সম্ভব না। আমি শুধু ফারহাকে ভালোবাসি। বিকেলে শুয়ে শুয়ে ফোন টিপছি, এমন সময় রাত্রি গাল ফুলিয়ে আমার সামনে এসে বসলো। ওর এমন দেখে আমি উঠে বসলাম। কি হয়েছে? তুমি পচা, বিকেলে আমায় ঘুরতে নিয়ে যাও না। ঠিক আছে, তৈরি হও, নিয়ে যাচ্ছি। কেন জানি না ওর ইচ্ছেটা ফেলতে পারলাম না। আমি একটা নীল পাঞ্জাবি পরলাম, কালো প্যান্ট, হাতে একটা ঘড়ি। ও রুমে গিয়ে ওকেও নীল শাড়ি পরিয়ে দিয়ে আমি বাইরে চলে এলাম। একটু পর পিচ্চিটা বের হলো, একদম নীল পরি। পরি ওর কাছে এসে হার মানবে। আমি কিছু বলতে পারছি না, শুধু হা করে তাকিয়ে আছি। কত মশা মাছি ঢুকে গেছে। ও আমার হা হয়ে তাকিয়ে থাকা দেখে মুচকি হাসি দিল। আমি পুরো শেষ। এরপর ওকে নিয়ে ঘুরতে গেলাম। নদীর ধারে হাঁটলাম। কিছুক্ষণ ও ফুচকা খেলো এক দোকান থেকে। ফুচকাকে এক জায়গায় বসলো। আমার ফোন এলে ফোনটা ধরে একটু দূরে গিয়ে পেছনে তাকাতে দেখি রাত্রি পড়ে আছে। আমি কাছে গিয়ে দেখি জ্ঞান নেই। অমনি ওকে হসপিটালে নিয়ে গেলাম। একটু পর ডক্টর বের হলো। ডক্টর বের হয়ে যা বললো তাতে আমার পুরো পৃথিবী আমার থেকে হারিয়ে গেল, ওলট পালট হয়ে গেল। একটু পর ডক্টর বের হলো। ডক্টর বের হয়ে যা বললো তাতে আমার পুরো পৃথিবী আমার থেকে হারিয়ে গেল, ওলট পালট হয়ে গেল। কেননা ডাক্তার বললো রাত্রি নাকি প্রেগনেন্ট। আমি দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়লাম। বুঝতে পারছিলাম না কিভাবে কি হলো। ধীরে ধীরে রাত্রির কাছে গেলাম। বুঝতে পারছিলাম না কি করব। রাত্রি আমায় দেখে একটু হাসলো। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। এসব কবে থেকে? কি ভাইয়া? এখন অবুঝ সাজার ভান করা হচ্ছে, তাই না? কিসের অবুঝ ভাইয়া? তুই প্রেগনেন্ট, কার পাপের ফল আমার ঘাড়ে চাপাতে চাস? প্রেগনেন্ট মানে কি ভাইয়া? এবার খুব রাগ হলো। ঠাস করে ওর গালে চড় মেরে দিলাম। অনেক হয়েছে, আর না। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, বাসায় চলে গেলাম। রাত্রি এলো, আমি ফোনে ফারহার সাথে কথা বলছি। রাত্রিকে দু চোখেও আমার সহ্য হচ্ছে না। রাত্রি এসে আমার পা জড়িয়ে ধরিয়ে কাঁদতে লাগলো। ভাইয়া, আমার কি কোনো ভুল হয়েছে? প্লিজ বলো, ভুল হলে আমায় মাফ করে দিবা প্লিজ। আমি কিছু না বলে ওকে সরিয়ে দিয়ে এসে সোফায় শুয়ে পড়লাম। রাত্রি ওখানে বসেই কাঁদতে লাগলো। আমি কখন ঘুমিয়ে গেছি আমার খেয়াল নেই। সকালে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি রাত্রি চা নিয়ে দাঁড়িয়ে।
ওকে দেখতেও আমার ঘৃণা করছে। ওর হাত চায়ের কাপের মধ্যে ডুবে দিয়ে ওর গালে কষে থাপ্পড় মারলাম। ও দাঁড়িয়ে রইল, কিন্তু কাঁদলো না। তাকে দেখলাম অঝোর ধারায় চোখ দিয়ে জল পড়ছে। আমি সেখানে না থেকে নিজে গিয়ে তৈরি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে যেতে ফারহা আমার কাছে এলো। কেমন আছো? ভালো না, কেন? এমনি। আসো, আমি ভালো করে দিচ্ছি। একথা বলে ফারহা আমায় জড়িয়ে ধরলো। আমিও ফারহাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রাত্রির প্রতি রাগ দেখানোর জন্য ফারহাকে এরকম ভাবে জড়িয়ে ধরলাম। সারাদিন কলেজে কাটানোর পর বিকেলে বাসায় যাওয়ার জন্য কলেজ থেকে বের হলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি, খুব খারাপ লাগছে রাত্রির সব শুনে। এমন সময় সামনে দেখি কালকের ডক্টরটা আমার সামনে। আপনি সোহান না? হ্যাঁ, কেন? সরি, আপনাকে ভুল এফোর্ট দেওয়ার জন্য। মানে? না মানে আপনার ওয়াইফ প্রেগনেন্ট না। সত্যি? হুম। এটা শুনে ভীষণ খুশি হলাম। নিজের কাছে খারাপ লাগলো, ওর প্রতি সকালে অন্যায় করেছি, তাই ভাবলাম মাপ চাইবো। কাছে একটা ফুলের দোকান দেখলাম, সেখান থেকে একটা গোলাপ ফুল কিনে বাসায় ফিরলাম। বাসায় ফিরে রুমে ঢুকবো এমন সময় ভেতর থেকে শুনতে পেলাম রাত্রি কারোর সাথে রোমান্টিক ভাবে কথা বলছে। রাগ চরম পর্যায়ে উঠে গেল। হাতের মুঠি শক্ত করে ফেললাম, গোলাপগুলো পিষে গেল। হাতে কাটা ফুটে রক্ত বেরোচ্ছে, সেদিকে খেয়াল না করে আবার বাহিরে চলে গেলাম। রাতে খুব ড্রিঙ্কস করলাম। কোনোদিন আমি ড্রিঙ্কস ছুঁইনি, আজ সেটা করে ফেললাম। বাসা অনেক কষ্টে এলাম। আসতে দেখি রাত্রি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, পেট বের হয়ে আছে। নেশায় পড়ে গেলাম। নিজের গানে তখন ছিলাম না। রাত্রিকে কোলে তুলে নিলাম। রাত্রি অবাক হঠাৎ আমার এই ব্যবহারে। ওকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। ও ভাবছে আমি সব মেনে নিয়েছি। আমি রাত্রির উপর ভার না দিয়ে শুয়ে পড়লাম। ওর ঠোঁটের দিকে আমার ঠোঁট নিয়ে যেতে লাগলাম। আমার নিঃশ্বাস ওর মুখের উপর পড়ছে, ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে এবং ঘন হচ্ছে। তাকে দেখলাম ওর ঠোঁট দুটো কাঁপছে। ধীরে ধীরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিতে ও আমার শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ থাকার পর ওর পেটের কাছে গেলাম। পেট আমার মুখ ছোঁয়াতেও কেঁপে উঠলো। ওর পেট ধরে ডিপ কিস করলাম। তারপর হারিয়ে গেলাম দুজনে ভালোবাসার সমুদ্রের মাঝে। ভোরের আলো মুখে এসে পড়তে পিট পিট করে চোখ খুললাম। চোখ খুলে দেখি আমি খাটে। অবাক হলাম আমি খাটে কিভাবে এলাম। এরপর আরো অবাক হলাম যখন নিজেকে খালি গায়ে পেলাম। মনে করার চেষ্টা করলাম রাতে কি হয়েছিল, কিন্তু কিছুতেই মনে পড়ছিল না কি হয়েছে। তাকিয়ে দেখি ওয়াশরুম থেকে পিচ্ছি চুল মুছতে মুছতে বের হচ্ছে। বুঝতে বাকি রইল না নেশার চোটে কি করে ফেলেছি। রাত্রি আমায় দেখে মুচকি হাসি দিল। আমি আর দেরি না করে উঠে ড্রেস পরে বাইরে চলে গেলাম। বাইরে থেকে এসে দেখি রাত্রি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আমাকে দেখে আমার দিকে দাঁড়িয়ে পড়লো। ওর চোখের দিকে তাকাতে ওর অন্য ছেলের সাথে কথা বলা মনে পড়তেই রাগ উঠে গেল আমার। এই নেই কি? পিল, এটা খেয়ে নিস। আমার কথা শুনে রাত্রি দুপা পিছিয়ে গেল অবাক হয়ে। এরপর আমি চলে গেলাম। রাত্রি ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। আজ সে বড্ড একা। তার ইচ্ছেও ছিল যেন মরে যাবে। রাত্রি ভেবেই নিল সে সুইসাইড করবে। অন্যদিকে কেউ একজন এসব দেখে ভিলেন হাসি দিচ্ছে। কি ভেবেছিস তোরা আমার থেকে সব কেড়ে নিয়েছিস? সোহান, আমিও তোর থেকে কেড়ে নেব। আর একটু ভাবিস না, জেলের ভিতরে থেকেই তোর এই অবস্থা করেছি। আর বের হলে কি করবো ভাব। বস, আপনার কথা মতোই সব তো করেছি। ভালো করেছো। আর কয়েকটা দিন আমি ছাড়া পেলে ওর লাইফটা ছাড়খাড় করে দেব। আর হ্যাঁ, কখনো যেন তোমার পরিচয় কেউ জানতে না পারে। ওকে বস, কেউ জানতে পারবে না। ঠিক আছে, যাও। হুম। আমি আর বাসায় না গিয়ে সোজা কলেজে চলে গেলাম। কলেজে যেতেই দেখি ফারহা বসে আছে। কি ব্যাপার, বসে আছো কেন? এমনি বসে তোমার অপেক্ষা করি। কেন, আমার অপেক্ষা করা কি আছে? তোমার সাথে ঘুরবো তাই। কোথায় যাবো এক জায়গায়, চলো। বলবা তো কোথায়? তুমি যাবে কি না? ওকে চলো। ফারহা আমাকে নিয়ে গেল একটা জায়গায় চোখ বেঁধে। আমি কিছু দেখতে পারছিলাম না। একটু পর আমার চোখ খুলে দিতে অবাক, কেননা আমার একটা গ্রামে নিয়ে এসেছে। আমি অবাক, কেননা গ্রামটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। জায়গাটা অনেক সুন্দর, তাই না? আমার মুখে কথা নেই, কেননা আমি চেয়েছিলাম এই জায়গায় যেন না আসি, কিন্তু আমাকে এবার এখানে আসতে হলোই। কি হলো, চুপ করে আছো কেন? এখান থেকে চলো প্লিজ। কেন, কি হয়েছে? দেখো না কত সুন্দর গ্রামটা, সবুজ গাছপালা, কত সুন্দর ফুল। তুমি না গেলে থাকো, আমি চলে গেলাম। আমি চলে যেতে লাগলাম, এমন সময় ফারহা ডেকে বলল সেও চলে যাবে। তাকে নিয়ে চলে গেলাম। আমি বাসায় চলে গেলাম, ভালো লাগছিল না। রাতে বসে আছে এমন সময় রাত্রি এলো। ভাইয়া কিছু খেয়ে নাও। না তুই যা, আমার ভালো লাগছে না। ভাইয়া প্লিজ। তুই যাবি কি না? কথাটা ধমকের সুরে বললাম। রাত্রি চলে গেল কান্না করতে করতে। আমি ছাদে গিয়ে দাঁড়ালাম। অতীতের কথা মনে পড়ছে শুধু।
আমি চাই ভুলতে, কিন্তু পারছি না। সেদিনের মতো টেনশনে কেটে গেল রাতটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি, রাত্রির খাবার নিয়ে আসলো। আমি উঠে চলে গেলাম। বাইরে হাঁটছি, নিজেকে অসহায় লাগছে যে পিচ্চিকে ভালোবাসতাম, সে ঠকিয়েছে আমায়। আর যে অতীত বলতে চেয়েছিলাম, সেই অতীতে আমায় আবার দেখা দিয়েছে। আর আনমনে এমন সময় একটা মেয়ে আমায় ডাক দিল। ভাইয়া শুনুন, হ্যাঁ বলো, কি বলবে? আমি রাত্রির বান্ধবী, প্লিজ কথা শুনুন। হ্যাঁ বলো। ভাইয়া, রাত্রি আপনাকে অনেক ভালোবাসে। আপনার থেকে একটু ভালোবাসা পেতে ও পিচ্চি হয়েও আরো পিচ্চি হয়ে থাকে। ও আপনাকে ছাড়া কাউকে ভালোবাসে না। ভাইয়া প্লিজ ওকে কষ্ট দিয়েন না। কথা বলে মেয়েটা চলে গেল। কথাগুলো শুধু আমার মাথার ভেতরে ঘুরছে। এবার বুঝতে পারলাম পিচ্চির প্রতি কত অন্যায় করেছি আমি আর এক মুহূর্ত দেরি না করে চকলেট আর গোলাপ ফুল কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। অন্যদিকে রাত্রি বসে বসে কাঁদছে। সে সোহানের অবহেলা সইতে পারছে না। সোহানের তার প্রতি ব্যবহার সে মানতে পারছে না। এমন সময় দেখে সোহানের ফোন বাসায় ফেলে গেছে। সোহানের ফোন হঠাৎ বেজে উঠতে রাত্রি রিসিভ করে, সাথে সাথে কেটে যায়। আর ফোনে কিছু SMS চলে আসে। রাত্রি দেখতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ফারহা সোহানকে জড়িয়ে ধরে আছে। রাত্রির সহ্য হয় না, তাই রাত্রি ডিসাইড করে নেয় আজ সে সোহানের পথ থেকে সরে যাবে। তাই সে সুইসাইড করার কথা চিন্তা করে। রাত্রি টেবিলে বসে সুইসাইড নোট লিখতে থাকে, চোখ দিয়ে অযথারা জল পড়ছে। প্রিয় ভাইয়া, জানি না কি বলবে, তবুও তোমার কাছে থেকে মাপ চেয়ে নিচ্ছি। তুমি হয়তো ভাবো আমি অনেক ছোট, কিন্তু তা নয়। আমি সব বুঝি। জানো, তোমায় ছোটবেলা থেকে অনেক ভালোবাসতাম, তাই তোমার কাছে পিচ্চি সেজে থাকতাম। আমি সব বুঝেও তোমার কাছে না বোঝার ভান ধরতাম। তোমায় অন্য কারোর সাথে দেখলে আমি সহ্য করতে পারি না। যখনই ফারহা আপুর সাথে তোমায় ঘনিষ্ঠভাবে দেখলাম, খুব রাগ হতো। তবুও নিজেকে সামলিয়ে আমি আড়ালে গিয়ে অনেক কান্না করতাম। তোমায় বুঝাতে আমি একটা ভাইয়ার সাথে কথা বলতাম। আমি ভেবেছিলাম এতে তুমি বুঝবে। বেশি বললে মাফ করে দিও। আমি একটু মনে রেখো প্লিজ। আমি চাই না তোমায় কষ্ট দিতে, কিন্তু তোমার পথের কাটা হয়ে বেঁচে থাকতেও চাই না। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। এটা রেখে রাত্রি ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে কান্না করলো তার বাবা মায়ের জন্য। তারপর রুমে এসে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। হাতে একটা ব্লেড নিয়ে কিছুক্ষণ ভেবে হাতে জোরে টান দিয়ে দেয়। সাথে সাথে রক্ত বের হতে থাকে। একসময় রাত্রি পড়ে থাকে রাত্রির নিথর দেহটা। এদিকে আমি বাসায় এসে খুঁজতে লাগলাম পিচিটাকে, কেননা আমি ওর প্রতি অন্যায় করেছি। নিজের কাছে অনুতপ্ত হচ্ছি, জানি না ও কি করবে। মুখে একটা হাসি আর বুকে ভালোবাসা নিয়ে। আমার রাত্রি কোথায়? দেখ, হয়তো রুমে আছে। ঠিক আছে, রাত্রির সাথে দেখা করার জন্য আমার তর্স হয়েছে না, একটু দেরি করলাম না। সোজা দৌড়ে নিজের রুমে চলে গেলাম, কিন্তু হতাশ, রুমে পেলাম না। ভাবলাম হয়তো ব্যালকনিতে আছে, ডাকতে ডাকতে ব্যালকনিতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে হতাশ হয়ে ফিরতে হলো। রুম থেকে বের হবো এমন সময় টেবিলের দিকে চোখ পড়লো। টেবিলে একটা কাগজ দেখতে পেয়ে কাগজটার কাছে গিয়ে হাতে নিয়ে পড়তে শুরু করলাম, কিন্তু ভাবিনি পিচিটার সব কথাগুলো এই কাগজে আবদ্ধ রয়ে আছে। নিজেকে থামাতে পারলাম না, চোখ ঝাপসা হয়ে গেল। পাগলের মতো খুঁজতে থাকলাম রাত্রিকে, কিন্তু কোথাও পেলাম না। শেষে নিজের রুমে এসে খেয়াল হলো ওয়াশরুমের দিকে। ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। বুকের হার্টবিট বেড়ে চলছে যত এগোচ্ছি। ওয়াশরুম ধাক্কা দিতে দেখি দরজা লক করা। একটু স্বস্তি পেলাম। রাতে তুই ভেতরে? আমার উপর রাগ করিস না প্লিজ, বের হ, তোর কিছু কথা বলার আছে। আমি ওয়েট করছি। আমি কিছুক্ষণ খাটের উপর বসে থাকলাম, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। ভয়টা বেড়ে গেল। এবার আর দেরি না করে জোরে জোরে ধাক্কাতে লাগলাম দরজা। ধাক্কার শব্দে আম্মু চলে এসেছে। আরো জোরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেললাম। দরজা ভেঙে ভেতরে ঢুকতে আমি থ হয়ে গেলাম। সামনে যা দেখলাম তাতে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। ঠাস করে পড়ে গেলাম মাটিতে। এরপর আর কিছু মনে নেই। সরি মিস্টার সোহান, আপনার ওয়াইফকে বাঁচানো সম্ভব হলো না। কথাটা শুনতেই না বলে চিৎকার দিয়ে উঠলাম। তাকে দেখে আমি হসপিটালে বেডে শুয়ে আছি। আমার পাশে আম্মু আব্বু বসে আছে, আর রাত্রির মা বাবা। আমার জ্ঞান ফিরতে আমার মুখ দিয়ে একটাই কথা বের হলো, রাত্রি কই? সবাই যেন এই ভয়টাই পাচ্ছিল আমার থেকে। আমার প্রশ্ন শুনে সবার মুখ কালো হয়ে গেল। রাত হয়ে গেছে। আমি উঠে পাগলের মতো করতে লাগলাম, কিন্তু ওরা আমায় ধরে রাখলো। আম্মু, তুমি অন্তত আমায় যেতে দাও। প্লিজ বাবা, জিদ করিস না। আমি ডক্টরের থেকে শুনতে চাই, আর আমাকে থামালে এর থেকে বেশি খারাপ হয়ে যাবে। এরপর আর কেউ আমাকে বাধা দিল না। আমি উঠে চলে গেলাম ডক্টরের কাছে। ডক্টর, রাত্রি কি হয়েছে প্লিজ বলুন। দেখুন, আপনারা দেরি করে ফেলেছেন, কিন্তু তবু একটা চান্স আছে। আমরা একটা স্যালাইন দিয়েছি, তবে 48 ঘন্টা পার না হলে কিছু জানানো সম্ভব না। আমার কথাটা শুনে পুরো পৃথিবী অন্ধকারে চেয়ে গেল। তবে একটা আশার একটা আলো পেয়ে মনের মধ্যে এখনো জোরটা থেকে গেল। আমি কি ওকে একবার দেখতে পারি? না, আপাতত দেখতে পাবেন না। একথা বলে আমাকে আর সুযোগ দিলেন না কথা বলার, চলে গেলেন। আমিও বসে পড়লাম।
মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ভোরের আলো চোখের উপর পড়তেই চোখ পিটপিট করে তাকালাম। ঘুমহীন রাত কেটেছে, শুধু সকালের দিকে একটু চোখ লেগেছিল। নিজের মাঝে কোনো শক্তি পাচ্ছিলাম না, সব যেন ফুরিয়ে গেছে, ভেঙে পড়েছে একদম। অন্যদিকে বস, সোহানের অবস্থা খারাপ। এটাই তো চেয়েছিলাম, আরো খারাপ হবে ধীরে ধীরে। কিন্তু বস, ওর বউ তো মরে যাবে তাহলে। খবরদার না, যেভাবেই পারো ওর বউকে বাঁচাতে হবে, কারণ ওর দুর্বল পয়েন্ট পেয়ে গেছি আমি। তুমি যেভাবে পারো ওকে বাঁচাবে। ওর সবকিছু তো মাত্র শুরু। ও আমার সবকিছু যেভাবে কেড়ে নিয়েছে, আমিও কারবো ঠিক এমন করে। ওকে বস। আর হ্যাঁ, কেউ যেন না জানে তোমার পরিচয়। ভাববেন না বস, কেউ জানতে পারবে না। হুম। সারাদিন কেটে গেল, এখনো কোনো কিছু পেলাম না। কি করব বুঝতে পারছিলাম না। আমার ভালোবাসা আমাকে ছেড়ে আর চলে যাবে, এটা আমি হতে দিব না। ওকে আমায় বাঁচাতেই হবে। কাঁদতে কাঁদতে চোখের জল ফুরিয়ে গেছে, চোখ ফুলে গেছে, খাওয়া দাওয়া বন্ধ। অবশেষে 46 ঘন্টা কেটে গেল, এর মধ্যে কিছু হয়নি এখনো। না জানি আর 2 ঘন্টা পর কি হবে। সবাই অনেক চিন্তিত। আমার তো জ্ঞান যায় যায় অবস্থা। একবার যদি পিচ্চির কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, বেঁচে থাকতেও পারবো না। জানি না কি হবে এরপরে। বসে আসি মাথা নিচে করে, এমন সময় ডক্টর দৌড়ে এলো। আমি তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালাম। ডক্টর সাহেব, কি খবর? পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস হয়ে গিয়েছে এখন, আর রেসপন্সও করেছে। ইমিডিয়েট এবি রক্ত জোগাড় করুন, আমাদের এখানে নেই। কথাটা শুনে আমার মাথায় বাজ পড়লো। দৌড়ে সবার কাছে শুনতে গেলাম, কিন্তু কারো রক্তের মিল নেই। পাগলের মতো ছটফট করতে করতে আশেপাশে খোঁজ নিতে লাগলাম, কিন্তু সবার একটাই কথা, এই রক্ত নেই। আমি মাটিতে এসে পড়লাম। তাহলে কি আমি হেরে গেলাম? আমি কি আমার পিচ্চিকে বাঁচাতে পারবো না? পিচ্চিকে কি তার মানে হারিয়ে ফেললাম? আমি নিজের সাথে কথা বলছি। না, হারাওনি, আমি দিব রক্ত। কথাটা শুনে আমি মুখ তুলে তাকাতে অবাক। আমি ভাবতেও পারিনি ওইখানে থাকবে। ওর এমন কথাতে আমার মুখে হাসি ফুটলো। সত্যি বলছো? সত্যি, আমি তোমায় ভালোবাসি, আর তোমার জন্য এটুকু করব না। আমার ভালোবাসা কষ্ট পাবে, আমি কি করে সহ্য করব? পাগল নাকি? ফারার কথা শুনে অনেক খুশি হলাম, কিন্তু একটা শর্ত দিল। কি শর্ত? ওকে বাঁচানোর পর ওকে ভুলে যেতে হবে, ওকে ডিভোর্স দিতে হবে। যদি মানো, বাঁচাবো। কথাটা শুনে আমি 2 পা পিছিয়ে গেলাম, কেননা এমন শর্ত দিবে ফারহা, আমি সেটা আশা করিনি। আমি বুঝতে পারছি না কি করব। একদিকে পিচ্চিকে হারানোর ভয় কুড়ে কুড়ে খাচ্ছে, যদিও একটা বাঁচার আশা আছে, আর অন্যদিকে ফারহার অদ্ভুত শর্ত। বুঝতে পারছি না কি করব, আমি কোন দিকে যাব। কিন্তু মনের মধ্যে একটাই কথা আসছে, পিচ্চিকে বাঁচাতে হবে, কারণ ওর সাথে আমার জীবন জুড়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? দেখ ফারহা, তোমায় আমি শুধু বন্ধু ভাবি, এছাড়া কিছু না। এটা তোমার ব্যাপার, আমারটা আমি বলে ফেলেছি। এখন তুমি যেটা পারো করতে পারো। ওকে, আমি ওর থেকে চাই না রক্ত। আমি সব জায়গায় খুঁজবো, সব জায়গায় খোঁজা শুরু করে দিলাম, কোথাও পাচ্ছি না। অন্যদিকে বস, আপনার কথা মতো জায়গা থেকেই রক্ত সরিয়ে নিয়েছি। ভালোই করেছিস। কিন্তু বস, একটা মেয়ে রক্ত দিতে গেছে। মেয়েটার নাম কি? ফারহা। মেয়েটার উপর নজর রাখিস, আর হ্যাঁ, দেখিস কখন কি করে। ওকে বস। এদিকে আমি সব জায়গায় খুঁজেও রক্ত পেলাম না। সবাই শুধু বলছে একটু আগে বিক্রি হয়ে গেছে রক্ত। মাটিতে বসে পড়লাম। তাহলে কি আমি হেরে গেলাম? না, আমি হারতে পারি না। আমি হেরে গেলে আমার পিচ্চিকে কে বাঁচাবে? এইসব ভাবছি, রাস্তা দিয়ে হাঁটছি, সময় এগোচ্ছে তার গতিতে। শেষমেশ হেরে যেতে হলো ফারহার কাছে। তার শর্ত মেনে নিয়ে হলেও পিচ্চিকে আমার বাঁচাতে হবে। আর দেরি না করে তাড়াতাড়ি ফারহাকে বলে দিলাম। ফারহা শুনে অনেক খুশি, কিন্তু আমার জীবন থেকে হাসিই চলে গেল। হাঁটতে হাঁটতে হসপিটালে গেলাম। ফারহা রক্ত দিচ্ছে, আমি বসে আছি পিচ্চির বেডের কাছে। কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। সকালে ভোরের আলো চোখের উপর পড়তেই ঘুম ভেঙে গেল আমার। চোখ খুলে দেখি আমি পিচ্চির হাত ধরে আছি। ভালোভাবে হাত দুটো ধরে পিচ্চির মুখের দিকে তাকালাম। রাত্রির মুখটা খুব মায়ায় ভরা ছিল তখন। ঘুমিয়ে আছে, মুখে মাস্ক লাগানো। চোখের সামনে ভাসতে লাগলো কয়েকদিন আগের ঘটনা, যখন সে আমার সাথে দুষ্টুমি করায় ব্যস্ত ছিল, আর আজ শুয়ে আছে এই বিছানায়। কান্না পাচ্ছে ওর এই অবস্থা দেখে। নিজেকে বড় দোষী মনে হচ্ছে এখন, কেননা ওর এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী। 2 দিন কেটে গেল। ডক্টরদের সময় হিসেবে আরো 1 দিন বাকি আছে। সন্ধ্যায় বসে আছি সবার সাথে, আমার আর তর্স হয়েছে না। আর 1 দিন পার হবে কিভাবে? ওদিকের কি অবস্থা? বস, ভালোই। তোমায় কেউ চিনতে পারেনি তো? না বস, কেউ চিনিনি, আপনি ভাববেন না। আচ্ছা, গেমটা একটু মজাদার করা যাক। কিভাবে বস? ডক্টর কি বলেছে? কাল জ্ঞান ফিরবে। ঠিক আছে,
পরে বুঝবি কিভাবে মজাদার করব। এদিকে আমার কোনো রকম ভাবে রাতটা পার হলো। সকাল হয়ে গেছে, ঘুমহীন রাত কেটে গিয়েছে। পিচির হাত ধরে বসে আছি, হঠাৎ দেখতে পেলাম পিচিটা চোখ খুলছে। আমার হার্টবিট বেড়ে চলেছে। সবাইকে ডাক দিয়ে আমি বাইরে চলে গেলাম। সবাই কথা বলে বের হয়, আমাকে ভেতরে যেতে বললো। আমি ধীরে ধীরে ভেতরে গেলাম। আমার পা কাঁপছে, যেতে পারছি না। চুপচাপ গিয়ে পিচির পাশে বসলাম, দুজনেই চুপচাপ। আমি আর চুপচাপ না থেকে বলে উঠলাম, আমায় মাফ কর প্লিজ, আমি তোকে হারাতে চাই না, প্লিজ চুপ করে থাকিস না। তুই যদি চুপ করে থাকিস তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। এ কথা বলতেই রাত্রি কান্না করতে করতে উঠে আমায় জড়িয়ে ধরলো। আমি নিজেকে আটকাতে পারলাম না, ওকে জড়িয়ে ধরে আছি, দুজনেই কাঁদছি, কিন্তু মনে হচ্ছে এটা দুঃখের কান্না নয়। আমি রাত্রিকে ছাড়িয়ে নিয়ে ওর কপালে আলতো করে ভালোবাসার পরশকে দিলাম। জানিস, তোর যদি কিছু হয়ে যেত আমি নিজেকে বাঁচাতে পারতাম না। এ কথা বলতে পিচিটা আমার মুখে আঙুল দিয়ে আটকে দিল। ভাইয়া এই কথা বলো না প্লিজ, তোমার কিচ্ছু হবে না। আচ্ছা, বাসায় নিয়ে যাবো তোকে আজই। কেন? আমি ডক্টরদের উপর মোটেও বিশ্বাসী নই। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আচ্ছা, সবাইকে পাঠিয়ে দিচ্ছি, আর আমি রিলিজের কথা বলে আসি। যাবো। এমন সময় ফোন এলো। আমি রাত্রিকে বলে বাইরে চলে এলাম কথা বলতে। অচেনা নাম্বার থেকে ফোন এসেছে বলে রিসিভ করলাম। সোহান, আমি ফারা, তোমার বউ তো সুস্থ, আমার শর্ত মনে আছে তো? ফারহার কথা শুনে আমার হাসি বিলীন হয়ে গেল। এমন সময় পেছন থেকে কেউ রুমাল দিয়ে মুখে ধরতেই আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল ভোর হয়ে গিয়েছে। কোনো মতে চোখ খুলে তাকাতেই পুরো শক খেলাম। আমি আমার গ্রামের সেই পুরনো বাড়িতে শুয়ে আছি। আমার মাথায় কিছু ঢুকছে না, কিভাবে আসলাম এখানে? ড্রেসও চেঞ্জ, কিন্তু কি আনলো আমায়? আমি বাড়ি থেকে বের করে দেখি সেই একই গ্রাম, একই বাড়ি। তাহলে কি অতীত আমার পিছু ছাড়বে না? হে আল্লাহ, আমার কি অপরাধ বলো? আমার কাছে আমার অতীত কি চায়? কেন আমার পেছনে পড়ে আছে? আমি আর এক মুহূর্ত সেখানে না থেকে সোজা বাসায় চলে গেলাম। বাসায় যেতে দেখি পিচ্চিটা বসে আছে আমার জন্য, যেন অপেক্ষা করছিল। কই ছিলে ভাইয়া তুমি? কোথাও না, একটু কাজে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, খাবে চলো। আচ্ছা, তুই খেয়েছিস? না। কেন? তোমাকে ছাড়া আমি খাই? বলো। একটা টেনে চড় দেব। কেন? তুই না অসুস্থ, খাস নাই কেন? তাহলে যা খেয়ে নে। তুমিও চলো, নইলে খাবো না। আচ্ছা চল, যাচ্ছি। পিচ্চি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে যেতেই আম্মুর ঝাড়ি শুরু হয়ে গেল। কই ছিলি? কোথাও না, একটু কাজে ছিলাম। কি কাজ? আম্মু প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, সারাদিন রাত্রির সাথে থাকবি। ওর কি প্রয়োজন হয় কি না হয় সব আমায় বলবি, আমি যেন না শুনি ওর কোনো কষ্ট হয়েছে। ঠিক আছে, যা বলবা তাই। আম্মুর কথা মতো সব শুনলাম। বিকেলে বসে মোবাইল ঘাটছি, এমন সময় পিচ্চিটা বায়না ধরলো ঘুরতে যাবে। আমি আম্মুর কথা ভেবে সাথে নিজের কথা ভেবে ঘুরতে নিয়ে গেলাম। ঘুরতে নিয়ে গিয়েও আর এক যন্ত্রণা, যন্ত্রণার শেষ নেই। আবারও বায়না ধরেছে সে কাশফুলের বাগানে যাবে নদীর ধারে। আমিও নিয়ে গেলাম। জায়গাটা অনেক সুন্দর, পিচ্চিটা কাশফুল দিয়ে খেলছে, অনেক ভালো লাগছে দেখতে। আমি মুখে হাত দিয়ে দেখছি ব্যাপারটা। এমন সময় পিচ্চিটা আমার মেরে দৌড় দিল। আমি তার পিছু পিছু দৌড় দিলাম। হঠাৎ স্লিপ খেয়ে দুজনে ঘাসের উপর পড়ে গেলাম। বিশেষ করে আমি তার উপর পড়ে গেলাম। পড়ে যাওয়াতে আমার ঠোঁট পিচ্চির ঠোঁটের সাথে লেগে যায় একটু। রাত্রি চোখ বড় বড় করে তাকায়। আমি আবার ওর চেকের দিকে তাকিয়ে আছি। কোথায় হারিয়ে গেছি নিজে বুঝতে পারলাম না। রাত্রির ডাকে হুঁশ ফিরল। ইস, কখন থেকে ডাকছি যে আমি শেষ হয়ে গেলাম, কোনো খবরই নেই ওনার। উফ, কি ভারী। ওই, আমি ভারী না। সেটা ভালোই বুঝতে পারলাম। চল বাড়ি চল। পিচ্চিকে নিয়ে বাসায় চলে গেলাম। 2 দিন পর এখন মোটামুটি সুস্থ রাত্রি। এই 2 দিনে অনেক কেয়ার করেছি, যার কারণে অনেকটা সুস্থ হয়ে গেছে। শুয়ে আছে, রান্নাঘর থেকে ডাক এলো। বাসায় কেউ নেই জন্যে কি লাগবে জানতে রান্নাঘরে গেলাম। কিন্তু রান্নাঘরে গিয়ে এমন কিছু হবে মোটেও চিন্তা করিনি, কারণ রান্নাঘরে ঢুকতেই চোখ গেল পিচ্চিটার শাড়ি পরে আছে আর পেট দেখা যাচ্ছে। আমি নেশায় পড়ে গেলাম। ধীরে ধীরে এগোতে লাগলাম। হাত বেরিয়ে দিয়েছি, হাত কাঁপছে। আর দেরি না করে হাতটা রাত্রির পেটে দিয়ে জড়িয়ে ধরে আমার হঠাৎ ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে। রাত্রির চুলের মাঝে নাক ডুবে দেই, মাতাল করা ঘ্রাণ বের হচ্ছে। ভাইয়া ছাড়ো, কি করছো? আমি কোনো কথা বলছি না, আরো শক্ত করে জড়িয়ে ধরেছি পিচ্চিকে। একসময় ছেড়ে টান দিয়ে সামনের দিকে করে নিলাম। নেশায় পড়ে গিয়েছে। চোখ পড়লো রাত্রির ঠোঁটের দিকে। ভাইয়া যাও তো, রান্না করতে দাও। এবারও কিছু না বলে ওর দিকে এগোতে লাগলাম। রাত্রি ধীরে ধীরে পেছোতে লাগলো আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। আমি ওর বারণ না শুনে আরো এগোতে লাগলাম। একসময় রাত্রি দেওয়ালের সাথে ঠেকে গেল আর আমাকে বাধা দিতে চেষ্টা করলো। আমি ওর দুপাশে ওর হাত দুটো চেপে ধরলাম যাতে পালাতে না পারে। রাত্রির ঠোঁটগুলো কাঁপছে,
আমি ধীরে ধীরে ওর মুখের দিকে আমার মুখ এগিয়ে নিতে লাগলাম। ওর নিঃশ্বাস ঘন হয়ে গেল। আমার নিঃশ্বাস অনুভব করতে পারছে। একসময় চোখ বুজে ফেললাম। আমি মুচকে একটা হাসি দিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে ওর হাত ছেড়ে দিলাম। পিচিটা চোখ খুলে আমায় জড়িয়ে ধরলো। আমি শক্ত করে নিজের বুকে ওকে টেনে নিলাম। প্রিয় মানুষকে একটু ভালোবাসা দিলেই সারা অনেক খুশি হয়ে যায়। প্রয়োজন পড়ে না ঠোঁটে কিস করার, কারণ কিছু কিছু ভালোবাসা আছে যেটা একজন চাইলে তার প্রিয় মানুষ সেটা বোঝে না। আসলে মেয়েরা একটু ভালোবাসাতে অনেক খুশি হয়, যদিও আমি জানি না, কিন্তু নিজের জ্ঞান থেকে বললাম। কেননা তারা চায় তাদের ছোট ছোট ইচ্ছে, স্বপ্ন এগুলো ভালোবাসার মানুষের সাথে পূরণ করো এবং তাদের রাগ অভিমান ভাঙা। কেননা সব মেয়ের আছে কিনা জানি না, তবে মেয়েদের রাগ অভিমানেও তাদের ভালোবাসা লুকিয়ে থাকে। সেটা বুঝে নিতে হয়, কিন্তু বোঝে না কেউ, খুব কম মানুষ বোঝে। বিকেলে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ রুম থেকে বের হয়ে অবাক, কেননা ফারহা আমার রুমে, তাও আবার তার জামা কাপড় ঠিক করতে করতে দরজা খুললো। দরজা খুলতেই দেখি রাত্রি। এমন সময় উঠে ফ্রেশ রুম থেকে বের হয়ে অবাক, কেননা ফারহা আমার রুমে, তাও আবার তার জামা কাপড় ঠিক করতে করতে দরজা খুললো। দরজা খুলতে দেখি রাত্রি। এমন সময় রাত্রির চোখ আমার দিকে পড়তে। রাত্রি অনেক অবাক। রাস্তায় বুঝতে বাকি রইল না যে কি হয়েছে রুমে। রাত্রি কাঁদতে কাঁদতে চলে গেল। এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়াই। আমি রাত্রি বলে ডাক দিলাম, কিন্তু শুনিনি। আমার রাগ বেড়ে গেল অনেক। রুমের মধ্যে এসে দেখি ফারিয়া হাসছে। অমনি কষে ওর দুই গালে দুইটা থাপ্পড় মেরে দিলাম। তারপর কি ফারহা আমার দিকে রাগি চোখে তাকালো। আমিও রাগের কোনো তোয়াক্কা করলাম না। আমায় মারলে কেন? একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি করার জন্য, আর একটা সংসার ভাঙার জন্য। আমার শর্ত মনে আছে? মানি না তোর শর্ত। তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাসা থেকে, নাহলে দারোয়ান রেখে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমায় অপমান করার শাস্তি তুমি পাবে, অপেক্ষা করো। যা করার করিস, যা তুই। ফারহা বেরিয়ে গেল। আমি খাটের উপর বসে পড়লাম। আমার সাথে কেন এমন হচ্ছে? আমি কি একদিনের জন্য সুখী হতে পারবো না? না সোহান, তুই একদিনের জন্যও সুখী হতে পারবে না। অন্তত আমি বেঁচে থাকতে নয়, তোর জীবন আমি ধ্বংস করে তারপর আমি চুপ করব। তার আগে না, কেবল তো শুরু। যাক, তোর ফারহা আমাদের কাজ আরো ইজি করে দিয়েছে। বস, এরপর কি করবেন? পরে আরো বড় ধামাকা। দেখি সোহান কি করে। কিন্তু সেটা কি বস? চুপচাপ শুধু দেখতে থাক। ওকে বস। হুম। পরের দিন সকালে এখন পর্যন্ত পিছিয়ে আমার কাছে আসে। আমায় দেখে এড়িয়ে চলছে। ডাকলাম তবে আসলো না। খুব রাগ হলো। রাগ করে বাইরে চলে গেলাম না খেয়ে। দুপুরে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে শুনি রাত্রি বাসায় নেই, ওর বাসায় গিয়েছে। আচ্ছা, আমিও দেখবো কত রাগ করতে পারিস তুই। আমিও দেখতে চাই আমায় ছাড়া কতটা থাকতে পারিস তুই। এ কথা বলে চুপচাপ বসে পড়লাম। খুব মিস করছি পিচ্চিকে, যদিও রাগ করেছি কিন্তু ভীষণ ভালোবাসি। তবে রাগটাই বেশি লাগছে। তাই আর না ভেবে বসে ফোন টিপতে লাগলাম। একটু পরে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো বলতেই কেটে দিল। আমি ফোন রেখে শুয়ে পড়লাম। 2 দিন পর বিকেলে বসে আছি, আর ভালো লাগছে না। খুব কষ্ট হচ্ছে পিচ্চিকে ছাড়া থাকতে। এই 2 দিন কিভাবে পার করেছি নিজেও জানি না। ঘুম হয়নি, শুধু ওর কথা ভাবতেই কেটে গিয়েছে। খাওয়া দাওয়া নেই ঠিক মতো। বুদ্ধি বের করলাম যেভাবেই হোক ওখানে যেতে হবে এবং পিচ্চিটার রাগ ভাঙাতে হবে। বুদ্ধি অনুযায়ী একটা ব্যান্ডেজ বাঁধলাম কপালে আর হাতে। এমনভাবে বেঁধেছি যেন অ্যাক্সিডেন্ট করেছি। আয়নার সামনে গিয়ে নিজেকে একবার দেখে নিলাম সব ঠিক আছে নাকি। সবকিছু ঠিকঠাক করে বের হয়েছে। এমন সময় আম্মু জিজ্ঞেস করলো কোথায় যাই। জবাবে একটা উত্তর দিলাম, তার বোমাকে আনতে যাচ্ছি। কথাটা শুনে খুব খুশি হলো। শ্বশুর বাড়িতে গিয়ে কলিং বেল দিতে শাশুড়ি আম্মা দরজা খুলে দিলেন। কি ব্যাপার বাবা? এ কি, তোমার মাথায় ব্যান্ডেজ কেন? পরে বলবো, আগে বলেন আপনার মেয়ে কোথায়? সে তো তার রুমে কিছু খাই না আজ 2-3 দিন, এত বলি। সব খাবে, আমি আগে যাই। খেয়ে নিন মিষ্টি। মিষ্টি দিয়ে আমি এক দৌড়ে পিচ্চির রুমে। ভেতরে যাবার আগে বাংলা সিনেমার কয়েকটা ডায়লগ মুখস্থ করে নিলাম আর একদম কান্নার স্টাইলে চলে গেলাম ভেতরে। রুমে গিয়ে দেখি ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ছে। আমি তো পুরো দমে আরো প্রেমে পড়ে গেলাম। হা হয়ে তাকিয়ে আছি। আমার দেখে অবাক হয়ে আমার দিকে ঘুরে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল, কিন্তু আমার হাত দেখে আমার দিকে ফিরে পাগলের মতো হয়ে একেবারে আমার কাছে চলে আসলো। চোখ দুটো ছলছল করছে। কি হয়েছে ভাইয়া তোমার? আমি সুযোগ বুঝে সিনেমার ডায়লগ দিতে লাগলাম। না, তুই আমাকে ছুবি না, তুই দূরে যা, তুই আমি ভালোবাসিস না। এ কথা শুনেই কেঁদে ফেললো। এই রে, মনে হয় বেশি হয়ে গেছে ডোজটা। কাছে গিয়ে কান্না থামালাম। তারপর হাতের ব্যান্ডেজ খুলে তাকে দেখালাম, কিছু হয়নি। পিচিটা রাগ করে গাল ফুলে মুখ ঘুরে নিল। আমি তার সামনে গিয়ে ওর গাল দুটো ধরে ওর কপালে চুমু খেতে ওর চেহারা থেকে রাগ উধাও হয়ে গেল।
আমি আগে থেকেই জানি ওর রাগের ওষুধ। ও আমায় জড়িয়ে ধরলো, তারপর দুজনে কিছু খেয়ে নিলাম। পিচিটা বায়না ধরলো কোথাও ঘুরতে যাবে। আমি রাজি হয়ে গেলাম। নীল পাঞ্জাবি পরলাম, কালো প্যান্ট, চুলে হালকা স্টাইল করে বেরিয়ে দেখি প্রতিবারের মতো এবারও রাত্রি শাড়ি নিয়ে বসে আছে। আমি একটু হেসে গিয়ে শাড়ি পরিয়ে চলে এলাম। একটু পর বের হলো পিচিটা। হা হয়ে তাকিয়ে রইলাম। অপরূপ পরীর মতো লাগছিল, যা বলে বোঝাতে পারবো না। কেমন করে সেজেছে তা বলবো না, কারণ আপনারা শেষে প্রেমে পড়ে যাবেন। গাড়িতে রওনা দিলাম। পিচি অনেক খুশি, জানালাতে বাইরে তাকিয়ে আছে আর হাসছে। জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমায়, তবে আমি চাই পিচ্চির মুখে সবসময় হাসি থাকুক। কিছু দূর যেতেই জায়গাটা চেনা চেনা লাগলো, মনে হলো আগে এসেছি। এমন সময় রাত্রি গাড়ি থামাতে বললে আমি থামালাম। কি হয়েছে? আমার জন্য চকলেট নিয়ে আসুন। ওকে। গাড়ি থেকে নেমে পাশেই দোকান দেখতে পেলাম। দোকানে গিয়ে চকলেট কিনতে একটা মেসেজ আসলো। হাই মিস্টার সোহান, আশা করি যাত্রা শুভ হবে আপনার। শুভাকাঙ্ক্ষী। মেসেজটা দেখে বুঝতে পারলাম না। সামনে এগোতে হঠাৎ একটা ট্রাক স্পিডে এসে গাড়িতে আঘাত করলো। এটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। যাত্রী বলে এক চিৎকার দিয়ে সেখানে গিয়ে পাগলের মতো খুঁজতে লাগলাম, কিন্তু গাড়ি অলরেডি পড়ে গিয়েছে। হতাশ হয়ে মাটিতে বসে পড়ে চিৎকার দিয়ে কাঁদতে থাকলাম মাথা নিচু করে। জীবনটা অন্ধকার লাগছে। জীবন থেকে যেন আলোটা আজ নিভে গেল। কখনো ভাবিনি ভাবে হারিয়ে যাবে পিচ্চিটা আমার কাছ থেকে। বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করছিলাম। হঠাৎ সামনে কোনো মেয়ে এসে দাঁড়ালো, কিন্তু আমি তাকাচ্ছি না, যেন সেই শক্তিটাও হারিয়ে ফেলেছি। ভাইয়া তুমি কাঁদছো কেন? কণ্ঠটা খুব চেনা চেনা লাগলো। চেনা বলতে কি, এটা আমার সব সময় শোনা আমার পিচ্চির কণ্ঠ, কিন্তু ও আসবে কোথা থেকে? ও তো একটু আগে। এই কথা মনে করে আবার কাঁদতে লাগলাম। ভাইয়া কাঁদছো কেন? আমরা এখন কিভাবে যাব? গাড়ি তো ভেঙে পুড়িয়ে গেল। কণ্ঠটা খুব চেনা লাগলো বিধায় মুখটা তুলতে আমি অবাক, কারণ পিচ্চি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি উঠে ওকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরতে কেঁদে ফেললাম। এ কি ভাইয়া, কাঁদছো কেন? তুই নামলি কিভাবে? তুমি যেতেই দেখে একজন ফুল বিক্রি করছে, সেখানে গিয়েছিলাম ফুল আনতে, তোমার জন্য এনেছি, এই নাও। আমি হাসি মুখে ফুলগুলো নিলাম, কিন্তু অবাক হলাম ফুলগুলোর ভেতরে একটা কাগজ। কি মিস্টার সোহান, না মরে এত কষ্ট? যদি মরতো তাহলে ভাবুন কি হতো। আমি তাড়াতাড়ি করে দৌড়ে ফুলওয়ালার কাছে যেতে দেখি ফুলওয়ালা নেই। আবার ফিরে আসলাম। কি হয়েছে ভাইয়া, কি খুঁজছো? কিছু না, চল। যাবো কিভাবে? গাড়ি আনতে বলতেছি, অপেক্ষা কর। কংগ্রেস বস, আর মাত্র একদিন, তারপর আপনি বের হচ্ছেন। তারপর দেখবে আমি কি করতে পারি। আর সোহান, তুই ভাবিস না তোর বউকে এত তাড়াতাড়ি মারবো না। সন্ধ্যা লেগে গিয়েছে প্রায়, ইতিমধ্যে গ্রামে চলে এসেছি। গ্রামে আসতেই বুকের হার্টবিট বেড়ে গেল, কেননা আমরা আর কোথাও না, আমার গ্রামে চলে এসেছি। আমি আর না দাঁড়িয়ে চলে যেতে লাগলাম। পিচিটা থামি রিকোয়েস্ট করলো থাকতে। ওর কথা ফেলতে পারলাম না, কষ্ট হলেও থেকে গেলাম। আমাদের বাড়িতে নিয়ে গেলাম, যেখানে আজ অনেক বছর আসা হয়নি। যদিও আব্বু আম্মু মাঝে মধ্যে আসে, কিন্তু কিছু অতীতের কারণে আমি আসি না। সবাই অনেক খুশি আমাকে আর আমার পিচিটাকে পেয়ে, বিশেষ করে পিচিকে বেশি। সেদিন কেটে গেল। পরের দিন রাতে বসে বসে গ্রামের পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতে বাড়ি যেতে যেতে বৃষ্টি পড়তে শুরু করলো। হালকা ভিজে তবুও রুমে গেলাম। রুমে যেতে দেখে পিচিটা বসে আছে। আমাকে দেখে খুশিতে আমার কাছে আসলো। কি হয়েছে? ভাইয়া বৃষ্টিতে ভিজবো না, অসুখ করবে। ভাইয়া প্লিজ প্লিজ, হাত জোর করছি। ইমোশনাল ব্ল্যাকমেল করায় নিয়ে গেলাম ছাদে। ছাদের কোণে দাঁড়িয়ে আছি, পিচিটা ভিজছে, একদম বাচ্চা বাচ্চা লাগছে। আমি শুধু তাকিয়ে অবাক হচ্ছি, কেননা অপরূপ লাগছে দৃশ্যটা। কিন্তু আমার হিংসে হচ্ছে বৃষ্টির ফোঁটা পিচিকে ছুঁয়ে দিচ্ছে তাই। হঠাৎ রাত্রে আমার হাত ধরে টেনে আমায় ভিজিয়ে দিল। দুজন ভিজলাম। ওকে কোলে তুলে নিয়ে একসময় নামিয়ে দিলাম। কেমন যেন ঘোরের মধ্যে চলে গিয়েছি। ওর সামনে দাঁড়িয়ে আছি, ওর দিকে তাকিয়ে, ও আমার দিকে তাকিয়ে আছে। ঠোঁটটা কাঁপছে, তাই দেখে আরো লোভ লেগে গেল। আর দেরি না করে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিলাম। কতক্ষণ ছিলাম জানি না, একটু পর ছেড়ে দিলাম। হাঁপাতে লাগলাম আমি, আর একটু ভিজে। হঠাৎ দেখি রাত্রি পড়ে যেতে লাগলো। গিয়ে ধরলাম, দেখি জ্ঞান হারিয়ে ফেলেছে। তাড়াতাড়ি নিয়ে রুমে এসে মামিকে ডাক দিয়ে ড্রেস চেঞ্জ করাতে বললাম। কিছু আনিনি, তাই মামি শাড়ি পরিয়ে দিল। আর এদিকে আমার জামা কাপড়ের কোনো ব্যবস্থা নেই, কেননা মামার জামা আমার লাগবে না। কোনো রকম তোয়ালে পরে শুয়ে পড়লাম। ভোরে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে কম্বলের নিচে দেখি আমার গায়ে কিছু নেই। অমনি হাতের কাছে যা পেলাম গায়ে জড়িয়ে নিচে নেমে এলাম। কিন্তু আমাকে দেখে সবাই হাসতে লাগলো, কারণ বুঝলাম না। পিচিটা মুচকে মুচকে হাসছে। এমন সময় আয়নাতে চোখ যেতেই চোখ আমার কাঁপালে, কেননা পিচির শাড়ি পরে আছি আমি। আর একটু দেরি না করে এক দৌড়ে রুমে গিয়ে দেখি রাতে পিচিকে যে কাপড় পরিয়ে দেওয়া হয়েছিল সেটাই আমার গায়ে।
লজ্জায় লাল হয়ে আবার রুমে দৌড় দিলাম। তাড়াতাড়ি করে শুকোতে দেওয়া কাপড়গুলো পরে নিচে গেলাম। মামা মামি এবং সবাই অনেক হাসাহাসি করছে। আমি একটা ধমক দিতে সবাই চুপ হয়ে গেল। যদিও আমি ছোট, তবে আমার রাগ জানে সবাই। ছোটবেলার কথা সবাই বলতো আমাকে, কি করতাম। খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। দুপুরে ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখি আয়নার সামনে গোসল দিয়ে দাঁড়িয়ে পিচ্চিটা চুল আঁচড়াচ্ছে। আমি উঠে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে দিলাম। ভাইয়া কি করছো? না, ছাড়বো না। পেছনে তাকিয়ে দেখি মামি লজ্জায় লাল হয়ে ছেড়ে দিয়ে আমার মতো আমি নেই। বিকেলে বাড়িতে আসলাম, যেহেতু কেউ যেতে দিবে না, তাই ভাবলাম কিছু ড্রেস কিনে আনি, তাই চলে গেলাম। বস, ওয়েলকাম। না, মাত্র বের হলাম। আর ওয়েলকাম তখনই জানাবে যখন সোহানের জীবন ধ্বংস করতে পারবো। সো উই নিড টু গো ইন এ মিশন। ওকে বস। বিকেলে শপিং করে বাড়ি ফিরছি, দুজন হাঁটছি হাত ধরে। হঠাৎ এক লোক এলো। ভিক্ষুক বেচারাকে দেখে অনেক দয়া লাগলো, তাই ভিক্ষা দিতে একটু সামনে এগিয়ে গেলাম পিচ্চিকে রেখে। ভিক্ষা দিয়ে এসে দেখি পিচ্চি নেই। হঠাৎ চারিদিকে খুঁজলাম, পেলাম না। হঠাৎ দেখি ভিক্ষুকটাও নেই। বুঝতে বাকি রইল না কেউ একজন পিচ্চিটাকে কিডন্যাপ করেছে, কিন্তু এর পেছনে কে আছে। এর মধ্যে ফোনে মেসেজ চলে এলো, আপনার বউকে বাঁচাতে চাইলে দেওয়া ঠিকানায় রাত 10টায় চলে আসুন, দেরি করবেন না কিন্তু। আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বললাম। ফোন দিলাম মেসেজটা আসার একটু পরে, কিন্তু বন্ধ। দিশেহারা লাগছিল কিভাবে কি করব, কিন্তু যেভাবেই হোক পিচ্চিকে বাঁচাতে হবে। আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে ফিরতেই আমাকে দেখে হাসি মুখে মামি এগিয়ে এলো। কিরে, রাত্রি কোথায়? চুপ করে আছিস কেন? বল, রাত্রি কোথায়? হারিয়ে গেছে। হারিয়ে গিয়েছে মানে? রাত্রিকে কেউ একজন কিডন্যাপ করেছে। কি বললি? কথাটা ঠিকই বলেছি। এবার সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। কি বলিস তুই? হ্যাঁ মামা, রাত 10টায় যেতে বলেছে। আমাদের পুলিশকে জানানো উচিত। না, জানাতে হবে না, এতে বিপরীত হবে। তাহলে আমায় নিয়ে চল রাতে। না মামা, তোমায় নিব না। ওরা আমায় চায়, সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি, তাই তোমরা থাকো। ঠিক আছে, যা ভালো বুঝিস। আম্মু আব্বুকে এখনো কিছু বলিনি, শুধু বলেছি গ্রামে এসেছি, কারণ আমি চাই না তারা টেনশনে থাকুক, তাই এখনো কিছু বলিনি। রাত 10টা বাজার কিছুক্ষণ আগে রাস্তায় হাঁটছি। মেসেজে বলা জায়গাটার খোঁজ করছি। যে নাম্বার থেকে মেসেজ আসছে সেই নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। 10টা বাজার 5 মিনিট আগে সেখানে পৌঁছে গেলাম। গিয়ে দেখি একটা পরিত্যক্ত গোডাউন। মেদুরা অন্ধকার, কিন্তু আড়াল থেকে দেখতে পেলাম এক জায়গায় একটু লাইট দেওয়া। ভাবলাম ওখানে আমার পিচ্চিকে রাখা আছে, আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে দৌড়ে চলে গেলাম। কিন্তু হতাশ হতে হলে সেখানে শুধু একটা চেয়ার রাখা, তাতে কিছু রশি বাঁধা। আবার মেসেজ চলে এলো। আমি সাথে সাথে ফোন খুলে দেখি আর একটা নাম্বার, সেটাই ট্রাই করলাম, কিন্তু বন্ধ। আমি মেসেজটা ওপেন করলাম। আসতে বললাম 10টায়, উনি 9:55-তে হাজির। এত পাগল। ভুল করেছিস, তাই আজ পাবি না। কাল রাত 10টায় আসবি, আগে আসলে কিন্তু পাবি না। বাই, টাটা। মেসেজটা দেখে মাটিতে বসে পড়লাম। চেয়ারটায় হাত বোলালাম, বুঝলাম এখানেই পিচিটাকে বেঁধে রেখেছিল। একটু নিচে তাকাতে আমার বুকের ভেতরে চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। চোখের কোণে পানি চলে এসেছে, কেননা অনেকটা রক্ত পড়ে আছে। নিশ্চয়ই ওরা রাত্রির সাথে খারাপ কিছু করেছে। খুব কষ্ট হচ্ছিল, ভাবতেই কান্নায় চোখ ঝাপসা হয়ে আসছে। চোখের জল মুছে মনকে শক্ত করলাম। রেগে উঠে দাঁড়িয়ে চেয়ারে এক লাথি দিলাম। চেয়ারটা ভেঙে একটু দূরে গিয়ে পড়লো। হাতের মুঠিগুলো শক্ত করে ফেললাম। না, অনেক হয়েছে, আর না। তবে সবকিছুর পেছনে কে আছে সেটা আমি বের করেই ছাড়বো। সেদিনের মতো বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে সবাইকে বোঝালাম খুব কষ্ট হচ্ছে পিচিটাকে ছেড়ে থাকতে, কোনো মতেই সময় যাচ্ছে না। পরের দিন সকালে খেতে ডাকলো, যেতে মন চাইছে না, তবু জোর করে নিয়ে গেল। সবাই বসে আছে, কারো মুখে হাসি নেই। কাল আজকের মধ্যে অনেকটা পরিবর্তন এনে দিয়েছে। আমি একটু খেয়ে নিজের রুমে চলে গেলাম। শুয়ে আছি আর খোঁজ করতে লাগলাম কোথাও আছে নাকি, কিন্তু কোথাও পাচ্ছি না। আম্মু আব্বুকে এখনো জানাইনি, মামারা জানাতে বলেছিল, বারণ করে দিয়েছি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো কোনো ফোন মেসেজ কিচ্ছু আসেনি। জায়গাটায় যেতে পারছি না, যদি না পাই এই ভয়। নাম্বারটিতে ট্রাই করেছি অনেকবার, পাইনি লাইনে। কি করব বুঝতে পারছি না, অসহায় লাগছিল নিজেকে। পিচির জন্য বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছিল, যেন বৃষ্টি ঝরছে কোনো বাধা ছাড়া। চিৎকার করে রাত্রি বলে ডাকতে ইচ্ছে হচ্ছিল, সেটুকু করতে পারছিলাম না। রাত 10টা বাজে সময় এত জায়গায় পৌঁছে যেতেই অবাক। একটা চেয়ারে পিচিটাকে বেঁধে রেখেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। এটা দেখে আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে দৌড়ে রাত্রির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল।
পিচিটার দুগালে হাত দিয়ে পাগলের মতো করতে লাগলাম। এই রাত্রে তোমার কি হয়েছে? ওঠো প্লিজ। এই দেখো তোমার ভাইয়া চলে এসেছে, প্লিজ কথা বলো আমার সাথে। এসব বলছি এমন সময় পেছন থেকে কে যেন মাথায় লাঠি দিয়ে বাড়ি দিলাম। আমি পড়ে গেলাম, রক্ত বের হচ্ছে, কিন্তু জ্ঞান হারাইনি। উঠে বসলাম, পেছন থেকে শুধু হাসির আওয়াজ। এটাই তো শুনতে চেয়েছিলাম আমি। আহারে, বেচারার বউ মরে গেছে বুঝি, তাই এমন করে কাঁদছে। আমি কোনো কথা বলছি না, চুপ করে রইল। ভেবো না, তোমার বউটাকে তো এত সহজে মারা যায় না। আগে তোমার সাথে হিসাব বরাবর করে নি। কে তুই? আড়াল থেকে কেন বলছিস? পারলে সামনে আয়। আমি যদি সামনে আসি তুই সহ্য করতে পারবি তো? ওকে, সামনে আসছি, এত করে যখন বলছিস। এবার পেছন থেকে কেউ একজন আমার সামনে এসে দাঁড়াতে আমি পুরো 4000 ভোল্টেজের শক খেলাম। রনি তুই? হ্যাঁ আমি। মনে পড়েছে তাহলে? এক সময় বন্ধু ছিলাম এই গ্রামে তোর আমি, আর এখন শত্রু। তুই এমন কাজ করেছিস ভাবতে পারছি না। তোকে আমার জানের দোস্ত ভাবতাম। সব মনে আছে আমার, তবে আরেকজনকে ধন্যবাদ দিতে হয়, যাকে আমি লুকিয়ে রেখেছিলাম। আমায় অনেক সাহায্য করেছে। চলে আসো তো। এ কথা বলতে কেউ একজন অন্ধকারে হালকা আলোতে দাঁড়িয়ে আছে। আমি দেখার চেষ্টা করলাম কি মানুষটা ধীরে ধীরে এগিয়ে এলো, আর আলো বাড়তে লাগলো। এক সময় আমার সামনে চলে এলো, আর মুখোশ পড়া খুলে দিতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কেননা সে আর কেউ না, সে ফারহা। ফারহা তুমি? চিনতে পারছো তাহলে? কিন্তু একটু দেরিতে মিস্টার সোহান। তোমায় আমি ছাড়বো না। উঠে ধরতে যাবো ফারাকে, এমন সময় রনি আমার মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। আস্তে আস্তে, এত তাড়াহুড়া কেন ভাই? একটু সবুর কর। রনি তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এমন কাজ করতে পারলি? বেস্ট ফ্রেন্ড? হাসালি? তুই আমার সাথে বেইমানি করে আমারে জেলে দিছিস, আমার আমার সব শেষ করে দিছিস। তাই আমি ওয়াদা করছি তো সবকিছু শেষ করে দিব। তোর সব শেষ করেছি মানে? ওয়াও ওয়াও, তোর দেখি কিচ্ছু মনে নাই। কিছু মনে নেই মানে? তুই না আমারে মিথ্যা অপবাদ দিয়া জেলে ঢুকাইলি। হোয়াট ননসেন্স! আমি এরকম করবো কেন? নাটক করবি না, রাগাস না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। দেখ দোস্ত, আমি সত্য বলছি, আমি কিছু করিনি। নিশ্চয়ই তোর আর আমার মধ্যে কেউ একজন বিষ ঢুকিয়েছে। মানে কেউ একজন নিশ্চয়ই আমাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট করতে চায়। তোর কথা কি সত্যি? হ্যাঁ সত্যি, কারণ আমি কিছু করিনি। আমি তোর খোঁজ নিয়েছিলাম কিন্তু পাইনি। তাহলে কে করলো এমনটা? আমি করেছি। কথাটা বলে ফারহা রনির মাথায় বন্দুক তাক করে দিল। রনি অবাক হয়ে যায় খুব। এ কি? অবাক হওয়ার কিচ্ছু নেই, সবকিছুর পেছনে আমিই ছিলাম। আমি তোমায় নিয়ে খেলেছি, কারণ আমি চেয়েছিলাম তোমাদের একে অপরকে শত্রু করে দিতে। কিন্তু কেন? আচ্ছা, তাহলে একটু অতীতে চলে যাই আমরা। দোস্ত চল সিনেমা দেখতে যাই, নতুন আসছে। কিভাবে যাবো? স্কুল চলতেছে তো। আরে সোহানের বাচ্চা, এত ভাবিস কেন? আমি আছি তো, চল। ওকে চল। আমি আর রনি স্কুল পালিয়ে বের হয়ে যাবো। এমন সময় আমাদের সাথেই পরে আলিশা আমাদের দেখে ফেলে। নতুন ভর্তি হয়েছে। তোমরা কোথায় যাও? সিনেমা দেখতে যাবে? হুম। চল পালাই তাহলে। তিনজনে এক দৌড়ে চলে গেলাম সিনেমা দেখতে। সিনেমা দেখে অনেক মজা করে তারপর তিনজন নিজেদের বাসায় গেলাম। পরের দিন আবার স্কুলে গেলাম, আবার তিনজন অনেক মজা করলাম। এইভাবে কয়েকদিন চলে গেল। আমরা তিনজন খুব ভালোভাবে মিশে গেলাম। যদিও রনি আমার জানের বন্ধু ছিল, কিন্তু আলিশাকে দেখতাম কেমন ভাবে তাকাতো আমার দিকে, আমি সেদিকে খেয়াল দিতাম না। মেয়েটা দেখতে শ্যামলা, কিন্তু মুখে মায়া ছিল। একদিন আমি আর রনি ক্লাসে বসে শক্তি পরীক্ষা করছি, এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন আলিশা এসে আমার হাতে একটা চিঠি দিয়ে মুচকে এসে চলে যায়। আমরা দুজন অবাক হয়ে তাকিয়ে রইলাম। রনি আমায় ধাক্কা দিয়ে বলল পড়তে। আমি চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। প্রিয় সোহান, জানি না কিভাবে নিচ্ছ আমায়, তবে জানো আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার স্টাইল, তোমার হাসি খুব সুন্দর। জানো, তুমি যখন কথা বলো তোমার দিকে তাকিয়ে থাকি, কারণ মনে হয় যেন তোমার ঘোরের মাঝে চলে গেছি। চেয়েছিলাম কাউকে ভালোবাসবো না, কিন্তু তোমায় আমি কিভাবে ভালোবেসে ফেলি জানি না। আমার অনেক জেদ, তাই যা বলি তাই করি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমার উত্তরটা জানাবে কিন্তু। দোস্ত,
এসবে এখন জড়াস না, নিজের জীবন গড়। ঠিকই বলেছিস। এসবে পড়লে এখন কষ্ট পাবি, আর আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে। সেটা চায় না, তার চেয়ে ভালো না করে দেই। দুজন মিলে আলিশার কাছে গিয়ে সব বুঝে বললাম। বেচারি কাঁদতে কাঁদতে চল, অনেক ডাকলাম শুনলো না। তারপর হঠাৎ শহরে চলে আসি, এছাড়া কি হয়েছে আর জানি না। এরপর আমি বলি, ওই আলিশা আমার চাচাতো বোন। কি? হ্যাঁ, আর ও সেদিন গিয়ে অনেক কেঁদেছিল, কিন্তু রাতে অনেক হাসি খুশি ছিল, কেননা তুমি নাকি দেখা করতে চেয়েছিলে রাতে। তাই ভালোভাবে রাতে গেল, আর সকালে পাওয়া গেল পুকুরে লাশ, খারাপ অবস্থায়। বললেও আমার কষ্ট হচ্ছে, তোমরা যা করেছো তার কিছুই করিনি এই পর্যন্ত। তবে তোমার আর রনির বন্ধুত্ব নষ্ট করতে তোমার নাম করে রনিকে জেলে পাঠাই, যাতে তোমরা দুজনের শত্রু হয়ে একে অপরকে মারো, যাতে আমার বোনের আত্মা শান্তি পায়। তো এবার মরার জন্য তৈরি হয়ে নাও। এই কথা বলে যখনই গুলি করবে পুলিশ চলে আসে আর ওদের সবাইকে ধরে ফেলে। আমি হাসতে হাসতে উঠি। অনেক খেলেছে, এবার আমিও খেললাম। একটু আগে থেকেই সব করেছিলাম, তো এবার জেলে গিয়ে বুঝো কেমন। আমি তোমাকে ছাড়বো না সোহান। ওকে, দেখা যাবে। ফারাকে নিয়ে গেল, রনি আমায় সরি বললো। ওর সাথে কথা মিটমাট করে আমার পিচ্ছির কাছে গেলাম। ওকে হসপিটালে নিয়ে গেলাম, সুস্থ হলে ওকে বাসায় আনলাম। শুয়ে আছি, পিচ্চিটা আমার বুকে শুয়ে আছে। এখন সব ঠিক হয়ে গেছে। হঠাৎ রাত্রে উঠে বায়না ধরলো সে নাকি চাঁদ দেখবে। কি করবো, ব্যালকনিতে গিয়ে আমি আগে বসলাম, তারপর পিচ্চিটা আমার বুকে মাথা রাখলো। আকাশের চাঁদটাও আজ হাসছে আমাদের দেখে। খুব সুখী মনে হচ্ছিল নিজেকে। অনেক সংগ্রামের পর আজ ভালো লাগছিল। এই শোনো, আমার তোমার মতো একটা বাবু চাই। এ কথা বলে পিচ্চিটা লজ্জায় মুখ লুকালো। আমি হেসে শক্ত করে জড়িয়ে ধরলাম।